শাড়ির আঁচল ঠিক করো। বেহাইয়ের মতো আমাকে শুরু দেখানোর প্রয়োজন নেই। আফরানের কথায় বোকা হয়ে যায় মনিরা। জর্জেটে শাড়ি পরেছে সে, কিন্তু পিন না দেওয়ার কারণে কখন যে আঁচলটা খানিকটা বুক থেকে সরে গিয়েছিল বুঝতেই পারেনি। তাই বলে আফরান এভাবে বলবে? সে তো আর পরপুরুষ নয়, তার স্বামী। ভালো করে বললেই হয়। অবশ্য ভালো ব্যবহার তার কাছ থেকে আশা করাও ঠিক হবে না এখন, কেননা অন্য 4-5টা বিয়ের মতো তাদের বিয়েটা স্বাভাবিক নয়। মনিরা গ্রামের মেয়ে, মা বাবার খুব বাধ্য মেয়ে। এইচএসসি পরীক্ষার পরই বাবা তার বিয়ে ঠিক করে। তার বাবার মতে গ্রামের মেয়েদের এত পড়াশোনা করে লাভ নেই। তার সাথে যে ছেলের বিয়ে ঠিক হয় তার নাম আনাস। ছেলেটি দুবাই কাজ করে, বিয়ে করতে দেশে এসেছে। মুনিরাকে একবার দেখে তার ভালো লাগে। মুনিরারও ছেলেটিকে পছন্দ হয়। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু বিয়ের দিন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে সে জানতো না। বিয়ের আসরে আসার পথেই মুনিরার হবু বর মারা যায়। তাদের গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। হবু বরের মৃত্যুর জন্য দায়ী করা হয় মুনিরাকে। গ্রামের মানুষের মতে মুনিরা অপয়া বলেই আনাসের মৃত্যু হয়, আর তাই মুনিরাকে তাকে আর এই গ্রামে রাখতে চায় না। গ্রামের আর কোনো ছেলের সাথে তার বিয়েটার চেষ্টাও করা যাবে না। ঘরের ভেতর থেকে এসব কথা শুনতে পায় মুনিরা। তার মা বাবার সাথে গ্রামের মানুষের তর্ক হচ্ছে, শোনা যাচ্ছে আনাস মারা গিয়েছে। এতে কি তার নিজেরও কষ্ট হচ্ছে না? বর না হোক, হবু বর তো ছিল, তার কষ্টটাও কেউ দেখছে না, উল্টো অপবাদ দিচ্ছে। এসব কি তার প্রাপ্য ছিল? ভাবতে ভাবতে তার ঘরের ভেতর কয়েকজন মহিলা ঢুকে পড়ে, হাত ধরে তাকে বাহিরে নিয়ে যায়। এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে একজন বলে ওঠে, এই মাইয়ার এখানে কোনো জায়গা নাই। এই মাইয়া গ্রামের পোলা সব খাইয়া ফেলাবো, এখনই এরে বের করো। মনিরার বাবা সবার কাছে মেয়ের সম্মান রক্ষার জন্য আকুতি মিনতি করছিল। গ্রামের চেয়ারম্যান মেম্বার কেউই তাকে সহযোগিতার হাত বাড়ায়নি। আর তখনই আফজল খান এসে মনিরার বাবার হাত ধরে বলেন, তোমার মেয়েকে আমি নিয়ে যাব। আমার একমাত্র ছেলের পুত্রবধূ হবে মুনিরা, তোমার যদি আপত্তি না থাকে। আফজল খানের কথা শুনে অবাক হয়েছিল মনিরার মা বাবা, তার চেয়েও বেশি অবাক হয়েছে আফরান। বাবা, তুমি এমন করতে পারো না। আমি এত পড়াশোনা করেছি একটা গ্রামের মেয়েকে বিয়ে করার জন্য। মেয়েটা এইচএসসি পাশ করেছে, ওকে আমি আরও পড়াবো। না বাবা। কোনো কথা আমি শুনতে চাই না আফরান। মেয়েটা অসহায়, আমার বন্ধুর এমন অবস্থায় আমি ওকে সাহায্য করব না? তাছাড়া মুনিরার বাবা তোমাকে ছোটবেলায় পুকুরে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল বলেই আজ তুমি তুমি অন্য কিছু করো, ঋণ শোধ করো, কিন্তু আমি এটা করতে পারবো না। তুমি আমার কথার মান রাখবে না আফরান? কথা শেষ না হওয়ার আগেই একটি মহিলা চেঁচিয়ে উঠল, এরা কি এই মেয়েকে নিবে নাকি বের করে দিব এরে? অসহায় দৃষ্টিতে আফজল সাহেব তার ছেলের দিকে তাকালো। আর তখনই আফরান মাথা নেড়ে সায় দিল। অবশেষে হয়ে যায় আফরান আর মুনিরার বিয়ে। রওনা হয় তারা শহরের উদ্দেশ্যে। ঘরে পৌঁছে কলিং বেল চাপতেই দরজা খুলে সায়নী। আফরানের পাশে লাল কাতান শাড়ি পরা মেয়ে দেখতেই বুকটা ধক করে ওঠে তার। সাথে সাথেই আফজল সাহেব বলে ওঠে, আফরানের বউ এটা, বিয়ে খেতে গিয়ে বউ নিয়ে এসেছে। হা হা করে হাসছেন। সায়নীর মাথায় কিছুই ঢুকছে না, সে শুধুই আফরানের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। আফজল খান ভেতরে ঢুকতে ঢুকতে বলেন, আফরান, মুনিরাকে তোর ঘরে নিয়ে যা, আর সায়নী তোর খালাম্মার একটা শাড়ি এনে দে মুনিরাকে। আফরান নতুন বউ নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না সায়নী। সায়নী আফরানের খালাতো বোন। 7 বছর ধরে আফরানদের বাসাতেই থাকে সে, কারণ 7 বছর আগে অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনকেই হারায় সায়নী। সেই দিনটা ছিল তার জীবনে এক ভয়াবহ দিন। সায়নীর পরিবার আফরানদের বাসায় বেড়াতে এসেছিল। তখন আফরানের মা ছিল 8 মাসের প্রেগনেন্ট। রাতের খাবার খেয়ে সবাই বসে আড্ডা দিচ্ছিল। সেই সময় হঠাৎ পেট ব্যথা করে ওঠে আফরানের মায়ের। সায়নীর মা বুঝতে পারে তার পেইন হচ্ছে। এদিকে আফজল খান বাসায় ছিলেন না, তাই সায়নীর মা বাবা ঠিক করে তারাই আফরানের মাকে হাসপাতালে নিয়ে যাবে। সায়নীর মা ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। সায়নী আর আফরানের কাছে এসে বলে, তোর বাসায় থাক, অফিস থেকে দুলাভাই এলে ওনাকে নিয়ে হাসপাতালে চলে আসিস।
গাড়ি নিয়ে বের হয়ে যায় তারা, কিন্তু পথে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সকলের। সেই সময় আফরানের পাশে ওর বাবা থাকলেও সায়নীর পাশে ছিল না কেউ, তাই আফজল খান সায়নীর সব দায়িত্ব নেন। সায়নী খালাম্মার একটা জর্জেট শাড়ি নিয়ে মনিরার কাছে আসে। সে সময় রুমে আফরানকে দেখতে পায়নি সে। কেমন আছো মনিরা? আমার আর ভালো থাকা, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে মারা গিয়েছে। অপয়া বলে তাড়িয়ে দিচ্ছিল গ্রাম থেকে, আর তখনই আমায় বিয়ে করে উদ্ধার করেছেন উনি। আপনি কে? সায়নী, আফরানের খালাতো বোন। এখানেই থাকি 7 বছর ধরে, কিন্তু চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি চলে যাব। সায়নী নিজের রুমের দিকে রওনা হয়। এদিকে আফরান নিজের ফোনটি নিতে রুমে আসতেই তাকে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে মনিরা, কিন্তু আঁচলটা ঠিক নেই। এমন দৃশ্য দেখে মাথাটা ঠিক রাখতে পারেনি সে। শুনিয়ে দেয় কয়েকটা কথা মনিরাকে। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে সায়নী। পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। এই স্পর্শ তার অচেনা নয়। সায়নী, আফরানের ডাকে ঘোর কাটে সায়নীর। তার কাছ থেকে নিজেকে সরিয়ে একটু দূরে গিয়ে বলে, নতুন বউ ফেলে তুমি এখানে কেন? তোমায় কিছু বলার আছে আমার। শুনতে চাই না কিছু আমি। বলতে না পারলে আমি যে শান্ত হতে পারবো না। শুনলে হয়তো বা আমি শান্ত থাকতে পারবো না। যাও প্লিজ, তুমি তোমার নতুন বউয়ের কাছে যাও। কথাটি বলেই সায়নী বারান্দা থেকে চলে যেতে চায়, কিন্তু হাতের টান পড়ে চলে যায় আফরানের বুকে। আফরান তার হাত ধরে টেনে নিজের বুকে নিয়ে এসেছে সায়নীকে। আফরানের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে ওঠে সায়নী। অনেকক্ষণের জমানো কান্না বের হয়ে আসে তার চোখ দিয়ে। আফরান সায়নীর মুখ তার বুক থেকে উঠিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, এই পাগলি, আফরান শুধু সায়নের বাবা কেমন তুমি তো জানোই। ওই মেয়েকে উদ্ধার করার জন্যই গেছি আমি, কিন্তু সে তো তোমার নতুন বউ এখন সমাজের চোখে। আমি আমি তোমার খালাতো বোন সমাজের চোখে। এসব আমি মানে না সায়নী। উদ্ধার করা দরকার ছিল, করেছে। এই মেয়েকে আমি ডিভোর্স দেব। 1 মিনিটও অপেক্ষা না করে নিজের রুমে চলে যায় সায়নী। মাটিতে বসে কাঁদতে থাকে অঝোর ধারায়। আফরান তার কথার জবাব না দিয়ে এইভাবে ওই মেয়েটির কাছে চলে যেতে পারলো? কিছুতেই শান্ত হতে পারছে না সায়নী। নিজের পরনের কামিজ হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছে সে, আর তখনই তার হাত ধরে ফেলে আফরান। ছাড়ো আমাকে। এই পাগলি, এমন করছো কেন? তুমি এমন করলে আমার কি হবে? আমাকে কে সাপোর্ট দেবে? কেন? তোমার নতুন বউ দেবে, শারীরিক মানসিক আর কিছু বলতে না দিয়ে সায়নীর গোলাপি ঠোঁটজোড়া নিজের ঠোঁটের মাঝে ঢুকিয়ে নিল আফরান। সে জানে কিভাবে সায়নীকে শান্ত করা যায়। খানিকক্ষণ ঠোঁটজোড়া শুষে নিয়ে আফরান বলে ওঠে, ওই মেয়েটাকে নিজের রুম থেকে সরিয়ে এসেছি। আমার সব কিছুতেই তো শুধু তোমার অধিকার। সত্যি? একদম, অনেক বেশি ভালোবাসি তোমায়। কথাটি বলেই সায়নীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আফরান। নিজের শরীরের ভারটুকু ছেড়ে দেয় সায়নীর শরীরের ওপর। সায়নীর মনটা তার শান্ত করতে হবে। অবশ্য নিজের মনে শান্ত করতে এখন সায়নীকে প্রয়োজন তার। প্রতিদিন রাত হলে পাশের রুমে চলে যাব। তোমার সাথে এক রুমে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। তাই রাতে যেন তোমার এই রুমে না দেখি, নিজ দায়িত্বে চলে যাবে। ঘুম ভেঙে যায় মনিরার। চোখ মেলে দেখে চারিদিক আলোকিত হয়ে আছে। বাহিরে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এই ভোরবেলা স্বপ্ন দেখছে সে। মাথাটা বোধহয় খারাপ হয়ে গিয়েছে। শোয়া থেকে উঠে বসতেই মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। এইসব কথা আফরান বলেছিল তাকে। সারা রাত এইসব নিয়ে চিন্তা করেছে, তাই হয়তো মাথা থেকে যায়নি। কিন্তু আফরানের এমন ব্যবহার করার কারণ কি হতে পারে? বিয়েটা হয়তো স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু যেভাবেই হোক সে তো এখন তার বউ। তাহলে কি আফরানের তাকে পছন্দ হয়নি, বা তার কোনো প্রেমিকা আছে? এই ওঠো। হুম, পরে উঠবো। তারপর কেউ আমাদের নিয়ে সন্দেহ করুক। করলে করুক, জানো সবে। আফরান, যখন জানানোর সময় ছিল তুমি জানাওনি, এখন এভাবে বলছো যেন সবকিছু স্বাভাবিক আছে। শোয়া থেকে বসে সায়নীর দিকে মুখ তুলে আফরান বলে, আমি সবটা স্বাভাবিক করে দেব। এবার আর ভুল হবে না। তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে সব সত্যি হবে। আমি এই বাড়ির সব তোমার হবে। আমাদের জমজ বাচ্চা হবে। এসব তোমার স্বপ্ন না, সব পূরণ হবে। একটু ধৈর্য ধরো। নিজের রুমে যেতেই আফরান দেখতে পায় মুনিরাকে। কালো রঙের সুতির শাড়ি পরেছে সে। কানে ছোট ঝুমকা, চুলগুলো খোপা করা, মাথায় শাড়ির আঁচল দিয়ে কাপড় দেওয়া, সব মিলিয়ে বেশ লাগছে তাকে। বাহ, সুন্দর। আফরান তার প্রশংসা করেছে। এমন কিছু হবে ভাবতে পারেনি মুনিরা। যদি জানতো আফরানের ভালো লাগবে, তাহলে চোখে একটু কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে সেজে থাকতো সে। মুখে হাসি নিয়ে আফরানের উদ্দেশ্যে বলে, ধন্যবাদ।
সবসময় এরকম ভদ্রভাবে চলাফেরা করবা। কালকের মতো বেহায়াপনা যেন আর না দেখি। কথাটি বলে ড্রয়ার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় আফরান। একটু আগেই যেই মুখে হাসি ফুটছিল, একরাশ চিন্তায় মুনিরের হাসি গায়েব হয়ে যায়। মনে যা আশা জমেছিল তা মিথ্যে হয়ে যায়। শারীরিক সুখে কি শান্তি পাওয়া যায় যেখানে মানসিক সুখটা নেই? শাওয়ারটা ছেড়ে দিয়ে পানির নিচে বসে আছে সায়নী। আফরান শুধু, তার এতে কোনো সন্দেহ নেই। তবে সকলের চোখে যে বিবাহিত বউ, তার কাছ থেকে আফরানকে সরানো কি সহজ হবে? কিন্তু আফরানের সাথে তার নিজের সম্পর্কটা অনেকটাই এগিয়ে গিয়েছে। সে কি করে মানবে মাঝপথে এসে আফরান থেকে দূরে সরে যেতে হবে? না, সে পারবে না, কিছুতেই না। গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আফরান। মুনিরা তারই অপেক্ষা করছিল। তার জানতেই হবে আফরানের সমস্যা কী। কোনো কারণ নিশ্চয়ই আছে, সেটা জানতে চাই আমি। আমাকে পছন্দ হয়নি নাকি প্রেমিকা আছে? ভালোবাসা আছে আমার, তাই তোমাকে পছন্দ করার কথা আমি ভাবতেই পারি না। সে সময় মাথা কাজ করেনি। আমি কি করব কিছু মাথায় আসেনি। ভুল হয়েছে তোমাকে বিয়ে করে। প্লিজ দূরত্ব বজায় রাখবে আমার থেকে। খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দেবো আমি। কথাগুলো বলেই আফরান চলে যায়। মুনিরা দাঁড়িয়ে থাকে আগের জায়গাতেই। তার জীবনটা এতটা এলোমেলো কেন? সুখ কি তাকে ধরা দিবে না? মনিরা, নাস্তা করতে এসো। সায়নীর ডাকে ঘোর কাটে মনিরার। সায়নীর দিকে তাকাতেই দেখে চুল বেয়ে পানি পড়ছে তার। আপু সকালে গোসল করলেন যে? অভ্যাস আমার। চলো তুমি নাস্তা করবে। চুল ভালোভাবে মুছে নিয়েন, নইলে ঠান্ডা লেগে যাবে। হুম। মনিরাকে নিয়ে সায়নী ডাইনিং টেবিলের দিকে এগোয় আর মনে মনে বলে, অভ্যাস এটা আমার। এই অভ্যাসটা যে আফরানি করেছে। রাত 9টা। আফরানের রুমটা সাজানো হচ্ছে। আফজল খানের কথা মতো বাসরঘর সাজানো হচ্ছে। আফজল খান সন্ধ্যায় ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করে নতুন পুত্রবধূর জন্য। শাইনীকে দায়িত্ব দেওয়া হয় মুনিরাকে সাজানোর। মুনিরাকে সে নিজের মনের মতো করে সাজিয়ে দেয়, যেমনটা এমন দিনে তার সাজার ইচ্ছে ছিল। তবে সে জানে যতই মুনিরাকে সাজানো হোক, আফরান তাকে স্পর্শও করবে না। মুনিরাকে নিয়ে সায়নী আফরানের রুমে যায়। খাটে গিয়ে বসিয়ে দেয় মুনিরাকে। সাজানো রুমটা দেখে তার বুকের ভেতর হাতুড়ি পেটাতে শুরু করে। বিছানায় ফুল দিয়ে লেখা A+M। এমনটা কি লেখার কথা ছিল? মোটেও না, শুধুই A+S লেখার কথা। এই রুমটা সায়নীর জন্য সাজানোর কথা, আর খুব তাড়াতাড়ি এমনটাই হবে। সাজানো বাসর ঘরটা এলোমেলো করে দেওয়ার ইচ্ছা থাকলেও করল না সে। ছোট একটা নিঃশ্বাস ফেলে পা বাড়িয়ে দেয় রুম থেকে বেরোনোর জন্য। আর তখনই আফরানের বন্ধুরা আফরানের সাথে মজা করতে করতে তাকে নিয়ে রুমের কাছে আসতেই সায়নীকে দেখে থেমে যায় তারা। সায়নী যে আফরানের ভালোবাসা এটা তাদের অজানা নয়। সায়নীর হাত ধরে টেনে রুম থেকে বের হয়ে যায় আফরান। একটু দূরে গিয়ে বলে, আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সায়নীর হাতে আলতো করে চুমু খেয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায় আফরান। সায়নীকে নিয়ে তার ওই ঘরে যাওয়ার কথা ছিল, তাহলে কেন তাকে ফেলে আফরান অন্য মেয়ের কাছে চলে গেল? কী থেকে কি হয়ে গেল? সামনে আরও কি হবে তার জানা নেই। সে বিশ্বাস করে আফরানকে, কিন্তু তবু যে ভয় করছে তার খুব। আফরান কি পারবে আজ রাত ওই মেয়েকে থেকে দূরে থাকতে? দরজা বন্ধ করে খাটের দিকে তাকাতেই মুনিরাকে দেখতে পায় আফরান। গোলাপি রঙের কাতান শাড়ি পরা, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ, ভারী গহনা পরে বসে আছে মুনিরা। সাজটা ভালো মানিয়েছে তাকে। আফরান মুনিরার দিকে কিছুক্ষণ তাকিয়ে এগিয়ে যায় তার দিকে। আফরানকে এগিয়ে আসতে দেখে মুনিরার বুক ধুকধুক করে ওঠে। সে ভেবেছিল আফরান এই ঘরে আসবে না বা তাকে তাড়িয়ে দেবে, কিন্তু দরজা লক করে সে এগিয়ে আসে। তাহলে কি আফরান সব ভুলে মুনিরাকে মেনে নিবে নিজের জীবনসঙ্গী হিসেবে? শরীরটা এলিয়ে দেয় সায়নী। চোখ জ্বলছে তার প্রচুর, কিন্তু ঘুম আসছে না। জীবনটা এত কষ্টের কেন? মা বাবা দুজনকেই হারিয়েছে সে। খালু আর আফরানের সাথে থাকতে থাকতে তাদের বড় আপন করে ফেলেছে। তাদের ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব না, কিছুতেই না। শুধু স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় না সে, মানুষগুলোর সাথেই থাকতে চায় সে। বালিশ নিতে এসছে, আমি সোফায় শোবো। আফরানের কথায় আবারও মুনিরার আশায় মাটি চাপা পড়ে। তবুও নিজেকে সামলিয়ে নিয়ে বলে ওঠে, একটু দাঁড়ান। বাসর রাতে বউ থেকে জামাইকে সালাম করতে হয়। আমার গিফট। কিসের? আমি তো কিছু আনিনি। যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু দিতেই হবে। আফরান চারপাশে ভালো করে তাকিয়ে টেবিল থেকে একটি বই নিয়ে মুনিরার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এটা তোমার উপহার। মুচকি হেসে আফরান শুতে যায় সোফায়। এদিকে মুনিরার মনটা খুশিতে নেচে ওঠে। আফরান তার সাথে ভালো ব্যবহার করছে, তাকে উপহার দিয়েছে, এটাই অনেক বড় পাওনা। যদিও আফরান ডিভোর্স দেবে বলেছে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি?
আফরান হয়তো বুঝতেও পারে বৈধ সম্পর্কের জোর কতটুকু। ওসব প্রেম তো বৈধ নয়, বিয়ে করা বউ ফেলে তো একদমই নয়। স্বামীর মনে জায়গা করতে তাকে সঠিক পথে আনতে চেষ্টা করতে সে করবেই সেই চেষ্টা। আফরান আজ থেকে অফিসে যাবে ঠিক করেছে। বাসায় তার ভালো লাগছে না কিছু। শায়নি মুনিরা দুজনের সামনে পড়লে নিজেকে তার অপরাধী মনে হয়। মুনিরাকে কিভাবে নিজের লাইফ থেকে সরাবে সে বুঝছে না। বাবাকে কি বলবে, বাবা কি মানবে? উফ, বিয়েটা করেই আসলে সে ভুল করেছে। সে সময় তার কি হয়েছিল জানা নেই। বাবার কথার মান ও অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে শায়নিকে কষ্ট দিয়ে ফেলেছে সে। তার ভুলের জন্যই তাদের 3টা জীবন এখন এলোমেলো। মাথা থেকে সব ঝেড়ে তৈরি হয়ে সে অফিসের জন্য সকাল থেকে শায়নিকে দেখেনি সে। মেয়েটা কি রেগে আছে তার উপর? নিজের রুম থেকে বেরিয়ে এগিয়ে যায় শায়নির রুমের দিকে। শাওনি, দরজা খোলো। দরজা খুলে বের হয়ে আসে মুনিরা। আপনি কিছু লাগবে? শাওনি কই? আপু তো ওয়াশরুমে, আমায় বলতে পারেন কি লাগবে? কিছু না। শাওনিকে বলিও আমি অফিস যাচ্ছি। শায়নির রুমে মুনিরাকে দেখেই মাথাটা খারাপ হয়ে যায় আফরানের। তাই সে হনহন করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। কে এসেছিল মনিরা? উনি আপনার আফরান ভাই আপনাকে বলতে বলেছেন উনি অফিসে যাচ্ছেন। আফরান ভাই? মুনিরার উপর প্রচণ্ড মেজাজ খারাপ হলেও শায়নি স্বাভাবিক থাকার চেষ্টা করে। এমনিতেই পাবেলের সাথে বের হতে তার ভালো লাগছে না, আবার খালুর কথা অমান্য করা যাবে না। সব মিলিয়ে নিজের উপর রাগ হচ্ছে শায়নির। বিয়ের 3 দিনের মাথায় অফিসে কেন যেতে হলো আফরানকে? আসলেই অফিসে গিয়েছে নাকি তার প্রেমিকার কাছে? গভীর চিন্তায় পড়ে যায় মুনিরা। কি নাস্তা করো? ওনার কি কোনো প্রেমিকা আছে? মুনিরার এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় শায়নি। হঠাৎ এমন একটা প্রশ্ন করে ফেলবে ভাবতেই পারেনি সে। কি হলো আপু? আপনার সাথে ভালো ভাব তার নিশ্চয়ই জানেন আপনি। জানি না, নেই। মুনিরা কিছু বলার আগে দরজায় এসে উপস্থিত হয় আফজল খান। শায়নিমা, হলো তোর? পাবেল এসেছে। শায়নির ফুফাতো ভাই সে। পাবেলের পুরো পরিবার আমেরিকায় থাকে। শায়নির বাবা অনেক আগে থেকে পাবেলের সাথে শায়নির বিয়ে ঠিক করে রাখেন। বড়দের মাঝে কথাটি সীমাবদ্ধ ছিল। শায়নির খুব ইচ্ছা হলো পাবেলকে সব খুলে বলতে, কিন্তু আফরানের সাথে এই ব্যাপারে কথা না বলে পাবেলকে বলাটা ঠিক হবে? আফরান ড্রয়ার থেকে কাপড় নিয়ে রুম থেকে বের হয়, কিন্তু সোজা চলে যায় শায়নির রুমে। সারাদিন ফোন করে শায়নিকে পায়নি সে। সমস্যা কি মেয়েটার জানতে হবে তার। কিন্তু রুমে গিয়েও শায়নিকে পায়নি। শায়নির ফোনটা টেবিলে দেখতে পায়। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে শায়নিকে না পেয়ে সে চলে যায় মুনিরার কাছে। শাওনি কোথায়? আপু তো পাবেল ভাইয়ার সাথে বাইরে গিয়েছেন, ওনার বাসায়ও যাবেন শুনেছি। পাবেল? ও কখন এসছে? আর শাওনি ওর সাথে বাইরে কখন গিয়েছে? আপনি অফিসে যাওয়ার পরেই, ওই যে তখন আপনি এসেছিলেন না আপুর রুমে, আপু তখন বের হওয়ার জন্যই তৈরি হচ্ছিলেন। তুমি আমাকে তখন কেন বলনি শাওনি বাইরে যাবে পাবেলের সাথে? নিজের রাগ সংযত করে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় সে। ফুপিদের সাথে সারাদিন কাটানোর পর শায়নি ফিরে আসে আফজল খানের বাসায়। ফুপি তাকে থাকতে বলেছিল কিন্তু সে থাকেনি। পাবেল তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। শায়নি কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় আফরান। আফরানের চোখ দুটো লাল হয়ে আছে, রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভেবেছিলাম থেকে যাবে আজ। থেকে যেতে এসছো কেন? শানি কিভাবে পাবেলের সাথে বাহিরে গিয়েছে তাও আবার তাকে না বলে? না, জবাব না পাওয়া অবধি শান্ত থাকা যাচ্ছে না। শাইনি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানটা ছেড়ে দিয়ে বসে পড়ে বিছানার ওপরে। ফুফুরা কত স্বাদ করে তাকে বউ বানাতে চায়, আর সে কিনা তাদের ইমোশন নিয়ে খেলে এসেছে। একদম ঠিক হয়নি এসব। খালেও ফুপু মুনিরা ওদের সাথে অন্যায় হয়ে যাচ্ছে। এমন একটা দিন তার জীবনে আসবে স্বপ্নেও ভাবেনি সে। আফরানের গলার স্বরে চমকে যায় শায়নি। আফরান গান গাইছে, কিন্তু কোথায় সে? ভাবতে ভাবতে বারান্দা থেকে বেরিয়ে আসে আফরান। কিছুক্ষণ শায়নির দিকে তাকিয়ে থেকে বলে, বেগুনি রঙের জামদানি শাড়ি, ঘন কালো চুল ছেড়ে চোখে গাঢ় কাজল। বাহ, ভালোই লাগছে। কিন্তু এত সব কিছু আমার জন্য নয়, ওই পাবলের জন্য। আমাকে না বলে ওর সাথে কেন গেলে তুমি? শায়নিকে চুপ থাকতে দেখে আফরানের মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে শায়নির কাছে গিয়ে হাত ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে দেয় তাকে। হাত দুটো শক্ত করে ধরে আবারও জিজ্ঞেস করে, কেন গিয়েছ? আমার লাগছে আফরান। শায়নির কথায় তার হাত ছেড়ে দেয় আফরান। শান্ত গলায় বলে, শাওনি, কেন গিয়েছ? খালু বলেছেন। বাবা বললি তোমাকে যেতে হবে? আমার বউ হয়ে কিভাবে তুমি পরপুরুষের সাথে ডেটে যেতে পারো? তুমি এখন যাও। পারিবারিক সামাজিক আইনের চোখে যে তোমার বউ আর তার পরিবার আছে এখন এই বাসায়, জানতে পারলে খারাপ দেখাবে। খালাতো বোনের রুমে দরজা বন্ধ করে।
কিসের বোন? তুমি আমার বউ, বুঝছো তুমি? আমি তোমার বউ, কিন্তু গোপন বউ। সবার চোখে ওই মনিরাই তোমার বউ, আমি নই। আমি পারছি না আর সহ্য করতে এসব। বাট পারভেলের সাথে বের হয়েছি বলে তুমি আমাকে কত শোনাতে এসেছো, আর নিজে যে একটা বউ থাকা সত্ত্বেও তুমি কি বিয়ে করে নিয়ে এসেছো? তাতে কিছু না। এখন বলবে, এখন বলবে তুমি খালুকে আমাদের কথা? আগে বলতে পারোনি, আদেও বলতে পারবে? ডাকি আবার রাস্তা আমি দেখবো। শায়নের কথাগুলো শুনে কোনো জবাব না দিয়ে আফরান তার রুমে পায়চারি করতে থাকলো। এক পর্যায়ে দেয়ালের পাশে গিয়ে দেয়ালের উপর নিজের হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি দিতে লাগলো। শায়নি তার দিকে এগিয়ে গিয়ে তার হাত সরিয়ে নিয়ে বলল, আফরান ছাড়ো, কি করছো কি তুমি? সব দোষ আমার, আমি মানছি। আমি সঠিক সময় পাইনি শাওনি। সব ঠিক করে দেব, বিশ্বাস করো। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। এখনই বাবাকে বলবো আমাদের বিয়ের কথা। আমি আর আজীবনের জন্য শুধু তোমাকেই চাই। আফরান কেঁদে কেঁদে কথাগুলো বলছিল। খালার মৃত্যুর পরই প্রথম সে আফরানকে কাঁদতে দেখে। তার কান্না দেখে শায়নির বুক চিনচিন ব্যথা করে ওঠে। তাকে নিয়ে খাটে গিয়ে বসে সায়নী। আফরানের মাথা নিজের বুকের মাঝে লুকিয়ে বলে, হেই পাগল, কেঁদো না। আমি শুধু খালুর কথা রাখার জন্য ওখানে গিয়েছিলাম। তাছাড়া আমাকে খালু সকালেই বলেছেন পাভেল এসেছে, তার সাথে বাইরে যেতে হবে আমায়। তোমাকে বললে ঝামেলা করতে তুমি, তাই বলিনি। আর ফোনটাও ইচ্ছে করে করিনি। তবে আমার বোনটা খারাপ ছিল। মনিরা বলেছে আমাকে, আমার আরফান ভাই নাকি আমাকে বলেছে যেতে, সে অফিসে যাচ্ছে। শায়নির বুক থেকে মাথা তুলে আফরান নিজের চোখ মুছে হেসে বলে, আফরান ভাই? উফ, হেসো না। এটা শুনে মাথা ঠিক ছিল না আমার। আসলে সবার চোখে আমরা ভাই বোন। 1 বছর আগে আফরান যখন সুইডেন থেকে দেশে ফেরে তখন রাত 2টা। শায়নির দরজায় কড়া নাড়ে আফরান। একবার কড়া নাড়তে দরজা খুলে দেয় শায়নি। তার চোখেও ঘুম ছিল না, যেন সে আফরানের জন্যই অপেক্ষা করছিল। তুমি এত রাতে আফরান ভাইয়া? আফরান দরজা ঠেলে ভেতরে ঢোকে, দরজাটা বন্ধ করতে বলে। ভাইয়া, আমি তোমার ভাইয়া। আফরান বিছানায় বসতে বসতে বলে, আজ আমাদের বাসুরাত হওয়ার কথা না? খানিকটা লজ্জা পেয়ে যায় শায়নি। আফরান তার দিকে তাকিয়ে দেখে লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করেছে। শায়নি নিচের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে আফরান বিছানা থেকে উঠে শায়নির কাছে গিয়ে তার মুখ বরাবর দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তোমার জন্য একটা জিনিস এনেছে, নিজের হাতে পরিয়ে দিতে চাই, দেব? শায়নি হ্যাঁ সূচকভাবে মাথা নাড়াতেই আফরান তার পেছনে গিয়ে পকেট থেকে একটি লকেট বের করে পরিয়ে দেয় শায়নির গলায়। আফরানের হাতের ছোঁয়া পেয়ে শায়নি কিছুটা কেঁপে ওঠে। আফরান তা বুঝতে পেরে শায়নিকে হঠাৎ করেই কোলে তুলে নেয়। এ কি করছো তুমি? কোনো কথা না বলে আফরান তাকে বিছানায় শুইয়ে দিয়ে তার পাশে নিজেও শুয়ে পড়ে। আজ থেকে আমিও তোমার সাথে থাকবো। ইস, বললেই হলো। কেন হলো না? তুমি আমার বউ, আমি তোমার জামাই, আমরা থাকতেই পারি। শায়নি আফরানের দিকে ফিরে বলে, খালুকে তো বলনি কিছু। পাগল তো আর আসছে না এখন, পরে বলা যাবে। পরে বললে এভাবে লুকিয়ে রাতে আসতে হবে তোমায়? তার মানে আমার সাথে রাত কাটানোর ইচ্ছা আছে তোমার? না মানে, আমি বলতে চাচ্ছিলাম যে লোকে আসলে তো সবসময় নাও আসতে পারি। তুমি এক লাইন বেশি বোঝো। আমি তো শুধু তোমার কষ্ট হবে এইভাবে আসতে, তাই বেশি দেরি হওয়ার আগেই খালুকে সব বলে দেওয়ার জন্য বললাম। হুম, ঠিক আছে। তাহলে কাল বাবাকে বলবো আমাদের কথা। প্রথমে বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাতে যদি না মনে, তাহলে বিয়ের কথাটা জানিয়ে দেব। খালু রাগ করবে না তো? করলে আর কতক্ষণ, ঠিক মেনে নেবে। এসব কথা রাখো তো, লকেটটা খুলে দেখো পছন্দ হয় কিনা। শায়নি লকেটটা খুলে দেখে, তাতে তার আর আফরানের ছবি। আফরানের ছবি এখন থেকে সে নিজের বুকের সাথে লাগিয়ে রাখতে পারবে ভেবেই খুশি হয়ে যায়। খুশিতে আত্মহারা হয়ে সে আফরানকে জড়িয়ে ধরে বলে, এতগুলো ধন্যবাদ। আফরান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, শুধু ধন্যবাদ দিলে হবে? মানে? যেভাবে জড়িয়ে ধরেছ ওইভাবে একটা আদর দিলে ভালো হয় আর কি। সায়নী মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে। খুশিতে সে আফরানকে কখন জড়িয়ে ধরে ফেলেছে বুঝতেই পারেনি। আফরানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে বসে পড়ে বিছানার ওপর। আফরানও বসে বলতে শুরু করে, সেদিন কোনো বৈধতা ছিল না, কিন্তু আজ তো আমরা স্বামী স্ত্রী, আজও কি পালিয়ে যাবে? সায়নীকে চুপ থাকতে দেখে আফরান বিছানা ছেড়ে উঠতে থাকে, কিন্তু হাতে টান পড়ে তার। সায়নী তার হাত ধরে বলে, আজ কেন, আর কোনোদিনও পালাবো না। 1 বছর আগে এসব কথা মনে পড়তেই চোখের কোণে পানি চলে আসে আফরানের।
সেদিন বিয়ে করা, একসাথে রাত কাটিয়ে একজন আরেকজনের মাঝে ডুবে যাওয়া, এসব অনুভূতিগুলোই অন্যরকম ছিল। শাইনিকে স্বীকৃতি দেওয়ার বদলে কী করে সে আরেকটা বিয়ে করতে পারল? নিয়তি কি এটাকেই বলে তাহলে? বিছানা ছেড়ে উঠে যায় আফরান। তার চোখ যায় মনিরার দিকে। শাইনির মতো সুন্দরী না হলেও মেয়েটির চেহারায় অসম্ভব মায়া। ঘুমের মাঝেও হাসি হাসি মুখখানা দেখতে আরও বেশি মায়াবী লাগছে। মনিরার একবার আশাভঙ্গ হয়েছে এবারও। এই মেয়েটার সাথে অন্যায় হবে খুব, কিন্তু উপায় নেই। মায়াবী চেহারায় মায়া করা গেলেও ভালোবাসা শুধু সায়নীর জন্য। সায়নী তার প্রথম ভালোবাসা ছিল আর শেষই থাকবে। কিন্তু মনিরার কি হবে? তাকে ওই গ্রামে ফিরিয়ে দেওয়া সম্ভব না। এখানেই কোনো ভালো ছেলের সাথে তার বিয়ে দিতে হবে। তবে যতটা সহজভাবে আফরান এইসব ভাবছে, ততটা সহজভাবে কি সব সমাধান করা যাবে? সকালে ঘুম ভাঙতেই মনিরার চোখ যায় বিছানায়, কিন্তু বিছানা শূন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা বাজে, কিন্তু এত সকালে আফরান কই? মনিরা সোফা থেকে উঠতেই খেয়াল করে বারান্দার দরজাটা খোলা। আফরানের খোঁজে সে পা বাড়ায় বারান্দার দিকে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসি। আফরানের গানের গলা শুনে থমকে যায় মনিরা। সে এত ভালো গান গাইতে পারে তার জানা ছিল না। অবশ্য জানবেই বা কী করে? মাত্র কয়েকদিন হলো তাদের বিয়ে হয়েছে। তার উপর আফরান তার থেকে দূরে দূরে থাকে। একে অপরকে চেনার সুযোগটাও পায়নি। উঠেছো তুমি? আফরানের কথায় ঘোর কাটিয়ে মনিরা বলে, আপনি এত ভালো গান গাইতে পারেন? তুমি কখন শুনেছ? এই তো এক্ষুনি। আমাকে একটা গান শোনাবেন প্লিজ? তোমার জন্য কখনো আমি গান গাইবো না, কখনোই না। কথাটি বলে আফরান চলে যায় রুম থেকে। আর মনিরা একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। আফরানের মনে সে জায়গা করতে চায়, কিন্তু তার মন জুড়ে অন্য কেউ আছে। তাকে সরানো কি সহজ হবে? আর সরানোর চেষ্টাও করাও কি ঠিক হবে? কেন ঠিক হবে না? বিয়ের আগে যা হবার হয়েছে। এখন যেহেতু বিয়েটা হয়েই গিয়েছে, তাহলে একটু মানিয়ে নিতে চেষ্টা করতে ক্ষতি কি? আফরান কেন চেষ্টাই করছে না, বরং তাকে আরও দূরে ঠেলে দেওয়ার প্ল্যানিং করছে। সে ভালোভাবেই সেটা বুঝতে পারছে। গ্রাম ছাড়া ডিভোর্সি মেয়েকে কেউ কি আপন করে নেবে? না, কিচ্ছু ভাবতে পারছে না সে। রাগে ক্ষোভে দুই চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়তে থাকে। সকাল 9টা। আফরান অফিসের জন্য তৈরি হয়ে রুম থেকে বের হতেই হাসির মা এসে তার সামনে দাঁড়িয়ে বলে, আব্বাজান, তোমার আব্বা ডাকে এক্ষুনি। ডাইনিং রুমে যেতেই আফরান দেখতে পায় সেখানে বাসার সকলেই উপস্থিত রয়েছে। বাবা, ডেকেছো আমায়? আয় বয় আমার পাশে, নাস্তা কর। আমি বাইরে করে নেবো আজ। সায়নী গরম গরম পরোটা বানিয়েছে, গরুর মাংসের ঝোল দিয়ে, খেতেই অসাধারণ লাগছে। আফরান চেয়ার টেনে বাবার পাশে বসতে বসতে বলে, তাহলে তো খেতে হবে। শায়নি, দাও, আমাকে দাও। শাইনি একটি বাটি নিয়ে আফরানের সামনে দিয়ে তাতে মাংসের ঝোল দিতে থাকে চামচ কেটে। এদিকে মনিরার খুব ইচ্ছা হচ্ছিল সে যদি শাইনির মতো আফরানের পাশে দাঁড়িয়ে তার খাবার বেড়ে দিতে পারত। সেই সময় আফজল খান বলে ওঠে, তোরা হানিমুনে কোথায় যাবি? কথাটি শুনেই শাইনির হাত থেকে ঝোলসহ চামচ পড়ে যায় আফরানের প্যান্টের ওপর। মনিরা টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে আফরানের দিকে এগিয়ে আসার আগে শাইনি নিজের ওড়না দিয়ে আফরানের প্যান্টের ওপর থাকা ঝোল মুছতে মুছতে বলে, উফ, আমি খেয়ালই করিনি, গরম ছিল। তুমি ঠিক আছো? চোখে পানি টলমলো করছিল শাইনির, গলাটা আটকে আসছিল। এমন একটা কথা শুনে ঠিক থাকা যায়? কোনো মতে নিজেকে সামলিয়ে বলে, শরীরটা ভালো লাগছে না। আফজল খান শাইনির উদ্দেশ্যে বলেন, মা তুই যা, আরাম কর একটু। শাইনিকে দুর্বল লাগছে দেখে মনিরা হাত থেকে টিস্যুটা টেবিলের উপর রেখে বলে, আপু, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই, চলো। না, তুমি এখানেই থাকো, আমার তেমন কিছু হয়নি। শাইনি চলে যেতে আফজল খান আবারও বলে, কোথায় যাবি হানিমুনে? মনিরা জানে আফরান তার সাথে যাবে না, কিন্তু এটা তার বাবাদের সামনে বললে তারা যে অনেক কষ্ট পাবে। বাবা, আমি একটু ওয়াশরুমে যাবো, পরে কথা হবে ব্যাপারে। মনিরার মা বাবা থাকার কারণে আফরান তার বাবাকে হানিমুনের ব্যাপারে কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে যায়। এদিকে মনিরার মায়ের কাছে পুরো বিষয়টা খটকা লাগে। তার মেয়ে চোখে কি কিছু দেখে না? সায়নী আর আফরান দুজনকে নিয়েই তার সন্দেহ হচ্ছে। না, পুরো বিষয়টা তার জানতেই হবে, না হলে মনিরাকে নিয়ে চিন্তা থেকেই যাবে। মেয়েটা এমনিতেই অনেক আঘাত সহ্য করেছে। আফরান ওয়াশরুমের নাম করে শাইনির রুমে আসে। রুমে কোথাও না পেয়ে বারান্দায় যেতেই দেখে শাইনি বারান্দায় এক কোনায় জড়সড় হয়ে মেঝেতে বসে কেটে চলেছে। তার এমন অবস্থা দেখে আফরানের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। আস্তে আস্তে তার পাশে গিয়ে সেও বসে পড়ে মেঝেতে।
আমি কি গিয়েছি নাকি যাবো বলেছে? এত কান্নাকাটি কি আছে শুনে? তার কথায় সায়নী নিজের চোখে ওড়না দিয়ে মুছতে মুছতে বলে, যাও না, গেলেই কি হবে? ঠ্যাং একটা ভেঙে দেব, তারপর দেখবো ওই মেয়ে ঠ্যাং ভাঙা ছেলের সাথে থাকে কিনা। সায়নীর কথায় হুহু করে হেসে ওঠে আফরান। উৎসুক দৃষ্টিতে সায়নীর দিকে তাকিয়ে বলে, আমার পা একটা না থাকলে তুমি কি থাকবে আমার সাথে? একটা কেন, দুটো না থাকলেও থাকবো। সায়নী নিজ থেকে তার পাশে গিয়ে বুকে মাথা রেখে বলে, আমি আর কিছু সহ্য করতে পারবো না। করতে হবে না, মনিরার বাবারা চলে গেলেই আমার বাবাকে জানাবো সব। আফরানের বুকে মুখ লুকিয়ে সায়নী নীরবে কাঁদতে থাকে। যতদিন হচ্ছে আফরানকে হারানোর ভয় তার মাঝে কাজ করছে। আফরান কি হারাতে দিবে নিজেকে সায়নীর থেকে? এদিকে মুনিরা এগিয়ে আসতে থাকে সায়নীর রুমের দিকে। বেশ দুর্বল দেখাচ্ছিল তাকে। এখন শরীরের কি অবস্থা দেখে আসা উচিত। আসতে পারি সায়নী আপু? মুনিরার ডাকে আফরানের বুক থেকে মাথা তুলে তাড়াহুড়ো করে উঠে পড়ে সায়নী। ফিসফিস করে আফরানকে বলে, তুমি এখানেই থাকো। সায়নীর চোখ দুটো মুছে রুমে গিয়ে বলে, আরে ভেতরে এসো মনিরা। মুনিরা দরজা ঠেলে ভেতরে ঢুকে বলে, তোমাকে দেখতে এসেছি আপু। কি দেখতে এসেছো? তোমাকে দুর্বল লাগছিল তো। হো, তেমন কিছু না, ঠিক আছে। আমি কিন্তু তোমাকে তুমি করে বলা শুরু করেছি, খেয়াল করনি তুমি? তাই নাকি? আসলেই খেয়াল করিনি। বলতে পারবো? বলে তো ফেলেছো। সরি আপু, তোমার থেকে জিজ্ঞেস করে বলার দরকার ছিল। মজা করছিলাম, বলো। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি যাই। হুম। মুনিরা এক পা বাড়াতেই বারান্দা থেকে ফোনের রিংটনের আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরে সায়নীকে বলে, বারান্দায় কি তোমার ফোন? সায়নী কিছু বলার আগে সোজা হেঁটে চলে যায় বারান্দায়। মুনিরা আফরানকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় সে। এ কি আপনি এখানে? থতমত খেয়ে আফরান বলে, আমি তো তোমার আগে এসছি। কেন? তুমি যে কারণে এসছো, মানে শাওরিকে দেখতে, তোমার কথা বলছো বলে ডিস্টার্ব করিনি আর। আর কিছু না বলে মুনিরার মনে প্রশ্ন আসে, সায়নীও কেন তাকে বলল না যে আফরান এখানে আছে। পরক্ষণেই মনে আসে বললেও কি হতো, হয়তো বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল দুজনে। আফজল খান বিছানায় বসে পত্রিকা পড়ছিলেন। আফরানের গলার স্বরে পত্রিকাটা এক পাশে রেখে বলেন, আয়। কিছু কথা ছিল তোমার সাথে। আমি এখন মুনিরাকে নিয়ে হানিমুনে যেতে পারবো না। কিন্তু কেন? তুমি তো জানোই এই বিয়েটা আমি করতে চাইনি। ওর সাথে আমি এখনো সহজ হতে পারিনি। একসাথে সময় কাটালে তোদের মাঝে। প্লিজ বাবা, আমাকে জোর করবে না। দরজায় চোখ পড়তেই আফজল খান দেখলেন সায়নী দাঁড়িয়ে রয়েছে দরজার পাশে, হাতে চায়ের কাপ নিয়ে। দাঁড়িয়ে আছিস কেন মা? ভেতরে আয়। সায়নী ভেতরে গিয়ে চায়ের কাপটা খালুর হাতে বাড়িয়ে বলে, তোমার চা খালু। আফজল খান কাপটা হাতে নিয়ে লম্বা একটা দম ফেলে বলেন, ভালোই হলো তুই এসেছিস মা। তুই বোঝাতো আরফানকে। বোঝাবো খালু। সায়নীর দিকে তাকিয়ে আফরান বলে, কিচ্ছু না, ওসব কথায় কান দিও না। আফজল খান এবার একটু কড়া গলায় বলেন, তোকে বিয়েটা করতে অনুরোধ করেছিলাম, জোর করে দেইনি। তাই মুনিরার দায়িত্ব তোর, ওকে খুশি রাখার দায়িত্ব তোর। ওর মা আমাকে নিজ থেকে এসে বলেছেন যে মুনিরার মনের অবস্থা ঠিক নেই, বাইরে কোথাও থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে তোর সাথে। ওনারা যদি মনে কষ্ট নিয়ে গ্রামে ফিরে যায়, এটা কি ভালো দেখাবে? আফরানকে চুপ থাকতে দেখে শান্ত গলায় বললেন, যা বাবা, ওকে নিয়ে ঘুরে আয়, অন্তত কাছে কোথাও। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে সায়নী খালুর উদ্দেশ্যে বলে, যাবে আফরান? আফরানের দিকে ছলে ছলে চোখে তাকিয়ে বলে, খালুর কথা রাখো, যাও তুমি কাছে কোথাও। খানিকটা বিরক্তি নিয়েই আফরান বলে, বিকেলে বের হব, মনিরাকে তৈরি হয়ে থাকতে বলিও। বসন্তের দিনে কেমন করে সেজে বের হওয়া যায় আফরানের সাথে? আফরান মুনিরাকে নিয়ে বের হবে তা শোনার পর থেকেই কিভাবে সাজবে তা নিয়ে ভেবেই চলেছে সে। তার সব শাড়ি আলমারি থেকে বের করে বিছানার ওপর ছড়িয়ে রেখেছে। কোন শাড়িটা পরবে বুঝতেই পারছে না। অনেক চিন্তা করে বাসন্তী রঙের একটা শাড়ি ঠিক করলো। বসন্তের এমন দিনে বাসন্তী রঙের শাড়ি, বাহ, খারাপ না। আচ্ছা, কপালে একটা টিপ দিলে কি মানাবে তাকে? ফোন বাজছে সায়নীর, আফরানের ফোন। হ্যালো। মনিরাকে বের হতে বলো, আমি গাড়িতে আছি। শাওনি, আমি আসলে
কিচ্ছু বলতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। মনিরা গাড়ির পাশে যেতেই আফরান গাড়ির দরজা খুলে দেয়। সে ভালোভাবে তাকায় না মনিরার দিকে। সারা রাস্তায় তারা চুপ ছিল। গাড়ি নিয়ে থামায় একটা মেলার পাশে। আমরা কোথায় এসেছি? বসন্ত মেলায়। প্রতিবার হয় মেলাটা। শাওনি কখনো বাদ দেয় না, প্রতিবার আসতাম। আমাদের বাসায় আসার পর তো আমরা একসাথে আসতাম। ইস, আগে বলে আপুকেও নিয়ে আসতাম। চলো এখন তোমার আম্মাদের জন্য কিছু নিও, শপিং মলে নিয়ে যাবো তোমাকে। মেলার ব্যস্ত পরিবেশে মনিরাও নিজেকে একা মনে হবে না। কোনো রেস্টুরেন্ট বা পার্কে গেলে তো একসাথে বসে কথা বলতে থাকতে হতো। এই চুড়িগুলো সুন্দর না? আফরান ভালোভাবে না দেখেই বলে। সারণী আপুর জন্য এগুলো। শাহিনীর নাম শুনে মনিরার হাতে থাকা চুড়িগুলোর দিকে তাকিয়ে বলে, ওর এই রংটা পছন্দ নয়, এটা ছাড়া যে কোনো রঙের নিতে পারো। আফরানের ফোন আসে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখে শাহিনীর ফোন। একটু দূরে গিয়ে রিসিভ করে সে। হ্যালো জান পাখিটা। বউ কই? ফোনের ওপারে আরে মনিরা কই? আছে তো, কেনাকাটা করছে। কোথায় গিয়েছো? বসন্ত মেলায়। বসন্ত মেলার কথা শুনে শাইনির মেজাজটা বিগড়ে যায়। যে দুজন মানুষের জন্য তার জীবনের রং হারিয়ে গিয়েছে তারাই নাকি বসন্ত মেলায় গিয়ে রং তামাশা করছে। প্রতিবার শায়নি যায় এই মেলায় আফরানের সাথে। এই মেয়ে ওর জায়গাটা এভাবে আস্তে আস্তে দখল করে ফেলবে। কি হলো শাওনি, চুপ কেন? তোমার সাথে সবসময় আমি বসন্তের মেলায় যেতাম, হোক সেটা খালাতো বোন হিসেবে। গত বছরে তুমি ছিলে বলে আমি যাইনি, কিন্তু ওই মেয়েকে নিয়ে। শাওনি, আমি তো শুধু। তুমি যা করো তা শুধুই শুধু। কথা তো শোনো। এক্ষুনি বাসায় এসো, কিচ্ছু শুনতে চাই না আমি। ফোনের লাইন কেটে দেয় শায়নি। আফরান পকেটে মোবাইল ঢুকিয়ে পেছনে তাকাতেই দেখে মনিরা নেই। কই গেল এই মেয়েটা? চারিদিকে ভালোভাবে চোখ পড়তে দেখে ছোট ছোট বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে গল্প করছে সে। বেশ হাসি খুশি দেখাচ্ছে তাকে। বাসন্তী রঙের শাড়ি, হাতে রেশমি চুড়ি, খোপা করা চুল, কপালে একটা টিপ। মনে হচ্ছে বসন্ত শুধু মনিরার জন্যই এসেছে। কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে ফেলে আফরান। মানুষ দ্বিতীয়বারও প্রেমে পড়ে, তবে তার বেলায় সে এটা হতে দিতে পারে না। কিন্তু এই মেয়েটার জন্য তার এত মায়া কেন কাজ করছে হঠাৎ করে? নিষ্পাপ মুখখানি দেখে হয়তো সায়নীর কথা মনে হতেই মনিরার পাশে গিয়ে আফরান বলে, চলো বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আফরান খুঁজতে থাকে সায়নীকে, কিন্তু সায়নীকে তার ধরাই দিচ্ছে না। আফরান জানে কাছে থাকলে রাগ করে থাকতে পারবে না সায়নী, দূরে থাকলেও রাগ ভাঙানোর কৌশল তার জানা আছে। হাতে থাকা প্যাকেটটা রেখে দেয় বিছানার ওপরে। সায়নীর জন্য আগেই এনে রেখেছিল সে উপহার। এসব দেখলে সায়নী কিছুতেই রাগ করে থাকতে পারবে না। একটু পরে সায়নী নিজের রুমে গিয়ে বিছানার ওপর প্যাকেট দেখতে পায়। প্যাকেটটি খোলে সে। একটা লাল সিল্কের শাড়ি, একজোড়া লাল পাথরের চুড়ি আর একটি কার্ড, যাতে লেখা, কাল সকাল 8টায় তোমার জন্য সমুদ্রের পাড়ে অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে। সায়নী কার্ডটা দূরে ফেলে দিয়ে বলতে থাকে, আমি যাবো না, কিচ্ছুতেই না। রুমে পা রাখতেই মুনিরা দেখতে পায় আফরান বিছানা আর সোফার ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। আপনি না শুয়ে দাঁড়িয়ে আছেন কেন? তুমি কোথায় শোবে, সোফায় নাকি বিছানায়? মুনিরা দরজা বন্ধ করতে করতে বলে, বাহ, আমার ইচ্ছা জানার জন্য অপেক্ষা করছেন? কালকের মতো বিছানা ছেড়ে দিব ভেবে? তার কথায় খানিকটা চমকে যায় আফরান। এই মেয়ের আবার কি হলো? মুনিরা বিছানার দিকে এগিয়ে গিয়ে একপাশে বসতে বসতে বলে, আজ আমি বিছানায়ই থাকবো, তবে আপনি চাইলেও থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আফরান কিছু না বলে লাইট অফ করে বালিশ নিয়ে চলে যায় সোফায়। মুনিরা ছোট একটা নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ে বিছানায়। রাত 2টা। কারো কান্নার শব্দে আফরানের ঘুম ভেঙে যায়। ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে মুনিরা বসে আছে। তাহলে কি সে কেঁদেছে? কিন্তু কেন? আফরান সোফা থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে এগিয়ে যায় মুনিরার দিকে। মুনিরা শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কান্নার শব্দ না হওয়ার বৃথা চেষ্টা করছে। আফরান তার পাশে বসে কিছুক্ষণ চুপ থেকে বলে, এত রাতে এসবের মানে কি? কথা কেন বলছো না? আকস্মিকভাবে মুনিরা আফরানকে জড়িয়ে ধরে। মুখটা তার বুকের মাঝে লুকিয়ে অনবরত কাঁদতে থাকে। তার কান্নায় আফরানের পরনের শার্টটা ভিজে যাচ্ছে। তার চোখের পানি আফরানকে দুর্বল করে দিয়েছে। তাই সে মুনিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে জানতে পারি? কান্না জড়িত কণ্ঠে মুনিরা বলে, আমাকে সবাই জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরাচ্ছে।
আফরান বুঝতে পারে মুনিরা স্বপ্ন দেখেছে। নিজেকে মুনিরার থেকে ছাড়িয়ে বিছানায় থেকে উঠে পাশে থাকা ছোট টেবিলটার কাছে গিয়ে গ্লাসে পানি ঢেলে দেয় সে। মুনিরার কাছে এসে গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, এই নাও পানি খাও, ভালো লাগবে। সকাল 6টা। শাইনির ফোনে মেসেজ আসে। শার্টটা একটা লাল গাড়ি থাকবে বাসার সামনে, লাল শাড়ি পরে লাল গাড়ি করে চলে এসো, অপেক্ষায় থাকবো। শাইনি তার ফোনটা বন্ধ করে দেয়। ঠিক করে না, সে আজ কিছুতেই যাবে না। আফরানকে একটা শাস্তি দিতেই হবে। সকাল সকাল সমুদ্র দেখার মাঝেও আলাদা একটা ভালো লাগা কাজ করে। আরও ভালো লাগে যদি প্রিয় মানুষটির সাথে থাকে। আফরানের ভালো লাগাটা দ্বিগুণ করতে শাইনি কি আসবে? অনেক চেষ্টা করেও আজ না এসে পারেনি শাইনি। আফরান তার সমস্ত মন জুড়ে রয়েছে, কি করে তাকে কষ্ট দিবে সে, তাও আজকের মতো বিশেষ দিনে। আফরান, পেছনে ফিরতেই শাইনিকে দেখতে পায় আফরান। তার দেওয়া লাল শাড়ি পরে এসেছে সে। খানিকক্ষণ তাকে দেখে কাছে গিয়ে আফরান বলে, লাল বর্ণের চোখও লাল কেন? কেন হতে পারে? কষ্ট পেয়েছ? আমি তোমার জায়গাটা কাউকে দিব না। আফরান, আমি আর পারছি না। কখন যাবে মনিরার বাবারা? যাওয়ার নাম ঠিকানা নেই কোনো তাদের। ওনারা যাওয়ার আগে মনে হচ্ছে ওই মনিরা তোমাকে কবুল বলে ফেলবে। মনে হয় পারবে? না পারার কি আছে? আমি তো পুরনো হয়ে গিয়েছি। একটা থাপ্পড় দিব ধরে। শুধু থাপ্পড় কেন, মেরেই ফেলো, তুমি আমাকে মেরেই ফেলো। শেষের কথাটা প্রায় চিৎকার করে বলে সায়নী মাটিতে বসে পড়ে। এই অবস্থায় সায়নীকে দেখে আফরানের চোখেও পানি চলে আসে। কেন সে সেই দিন গ্রামে গিয়েছিল? কেনই বা মনিরাকে বিয়ে করেছিল? ছেড়ে দিবে ভেবে কই পারছে কই সেটা? সকলের চোখে বৈধ বউকে ছাড়া এতটা সহজ নয় তার জানা ছিল না। কিভাবে কি হয়ে গেল? এসবের মাঝে যদি সায়নী তাকে ছেড়ে দেয়। হাঁটু গেড়ে আফরানও মাটিতে বসে পড়ে সায়নীর পাশে। সায়নীকে বুকে জড়িয়ে বলে, শুভ ভালোবাসা দিবস। তবে আমার জন্য তোমাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের কিন্তু প্রতিদিন তো স্পেশাল কিছু করার সুযোগ হয় না। তাই একটা দিবস উপলক্ষে আজকের দিনে না হয় একসাথে আমরা সময় কাটিয়ে স্পেশাল কিছু করলাম। শুভ বিবাহ বার্ষিকী। মনে আছে তোমার? আজকের দিনটাকে ভুলে যাওয়া সম্ভব? আগামীবার থেকে সকলের সামনে সকলের সাথে উদযাপন করব। সত্যি? একদম। চোখ দুটো মিটিমিটি করে খোলে মনিরা। কালকের রাতটি তার জন্য অনেকটাই স্পেশাল ছিল। আফরান তাকে আশ্বাস দিয়েছে। এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে? বিছানা ছেড়ে উঠতেই চোখ যায় তার সোফার দিকে। আফরানকে দেখতে পায় না সে। আবারও কি তিনি বারান্দায় আছেন? আজকে একটা গান শুনেই ছাড়বো, আর গানটা আমার জন্যেই হবে। এসব ভেবে মনিরা বারান্দায় যেতেই তার শূন্য দেখতে পায়। আফরানকে না পেয়ে হতাশ হয়ে রুম থেকে বের হয় সে। কেন যেন এক্ষুনি আফরানের সাথে সময় কাটাতে বড্ড ইচ্ছে করছে। হয়তো বাসায় কোথাও আছে ভেবে সারা বাড়ি খোঁজে মনিরা। এত সকালে গেল কই? হঠাৎ মনিরার মাথায় আসে আফরান শাইনির রুমে না তো। দুজনে হয়তো গল্প করছে। তবে তাদের গল্পের আসরে 3 জন হলে মন্দ হয় না। আসবো সায়নী আপু? কয়েকবার ডেকে সারা না পেয়ে সামান্য দরজাটা ফাঁক করে মনিরা। ইদানিং শাইনিকে দুর্বল লাগে। ঠিক আছে তো সে। দরজার ফাঁক দিয়ে শাইনিকে দেখতে না পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে সে। এ কি, রুমে শাইনি নেই। বারান্দায়ও দেখে নেই মনিরা। এত সকালে কই গেল শাইনি? হঠাৎ মনিরার চোখ পড়ে বিছানার উপর রাখা কাঠটার উপরে। কৌতূহলবশত হাতে নিয়ে দেখতে থাকে সে। এক পর্যায়ে খুলে দেখে তাতে কি লেখা আছে। কাল সকাল 8টায় তোমাদের জন্য সমুদ্রের পাড়ে অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে। এরকম কার্ড সায়নীকে কে দিতে পারে? পাবেল ছাড়া কেউ না। তাহলে পাবেলের সাথেই আছে সায়নী। ইস, কি রোমান্টিক ওরা। ভালোবাসা দিবসের দিন একসাথে আছে সমুদ্রের পাড়ে, আর আমার উনি একদমই আনরোমান্টিক। আনরোমান্টিকে একেবারেই ফালতু। এই সকাল সকাল কোথাও হাওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, ছাদে যায়নি তো? শানির চোখ দুটো রুমাল দিয়ে বন্ধ করে তাকে সমুদ্রের পাশে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আফরান। উফ, হচ্ছে তোমার? চোখ খুলে খুলো। চোখ থেকে কাপড় সরিয়ে শায়নি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ছোটোখাটো একটি অন্য ধরনের রেস্টুরেন্ট। চারপাশে রং বেরঙে বেলুন দিয়ে সাজানো, মাটিতে ছিটানো ফুলের পাপড়ি, মাঝখানে একটি টেবিল, তাতে একটি কেক আর লাল গোলাপের তোড়া রাখা। এসব দেখে শায়নি আনন্দিত হয়ে যায়। অবাক চোখে আফরানের দিকে তাকিয়ে বলে, এসব আমার জন্য? আমার লালবানোর জন্য সামান্য খুশি করার চেষ্টা। আর কেউ দেখছে না যে? আরে ম্যাম, বুকিং করে ফেলেছে। কি বলো? আফরান কিছু বলার আগেই গান বেজে ওঠে। তুমি ম্যাজিকেরও ব্যবস্থা করেছো? এত কিছু, কিন্তু আমি তো কিছুই করিনি, কিছু আনিনি তোমার জন্য। তুমি চাইলে কিন্তু কিছু দিতে পারো আমাকে। কি?
শাইনির কাছে গিয়ে তার গালে 2 হাত দিয়ে ধরে কপালে একটা আলতো করে চুমু খেয়ে আফরান বলে, আজকে আমি একটা পেতে পারি? কি? না বুঝলে আমি আর কোনোদিন দিব না। আফরানের মুখে ঠোঁট ছুঁয়ে দিয়ে পালিয়ে যেতে চাইলে আফরান তার হাত ধরে টেনে নিজের বাহু ডোরে বন্দি করে শাইনিকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। হয়ে যাক একটা কাপল ডান্স। এদিকে আফরানকে কোথাও দেখতে না পেয়ে মনিরা ফোন দেয় আফরানকে, কিন্তু ফোন বন্ধ পেয়ে আফরানের জন্য তার চিন্তা হতে শুরু করে। সকাল সকাল মানুষটা গেল কই, ফোনটাও বন্ধ। শাইনিকে কি বলে গিয়েছে? তাকে নিশ্চয় বলেছে। শাইনিকে কি একটা ফোন দিয়ে দেখবে সে? কিন্তু শাইনি তো পাবেলের সাথে এখন, তাকে বিরক্ত করা তো ঠিক হবে না। আফরানের সাথে সময় কাটিয়ে বাসায় ফেরে শায়নি। আফরান ওদিক থেকে অফিসে চলে যায়। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় মনিরা। লাল শাড়িতে আসলেই শাইনিকে অনেক বেশি সুন্দর লাগছে। ওয়াও আপু, তোমায় একদম লাল বানু লাগছে। মনিরার কথায় থমকে যায় শায়নি। লালবানু তাকে আফরান ডাকে। মনিরা কি করে জানলো? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করে। লালবানু মানে? তোমার রুমে গিয়েছিলাম তোমার সাথে গল্প করতে, ওখানে পাবেল ভাইয়ার কার্ডটা পেয়েছি। উপর থেকে দেখতে এতটা সুন্দর লেগেছে, ভেতরে কেমন দেখার লোভ সামলাতেই পারিনি। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বাসার ভেতর ঢুকতে ঢুকতে শায়নি বলে, হো, আপু উনি কোথায় জানো? সকাল থেকেই ওনাকে দেখছি না। আহ, ইয়ে মানে ওনাকে ঘুম থেকে উঠে না দেখলে ভালো লাগে না ইদানিং। মনিরার কথায় শায়নির মেজাজটাই বিগড়ে যায়। বলে কি এই মেয়ে, 7 দিন হয়নি বিয়ে হয়েছে, সকালে ঘুম থেকে উঠেই নাকি আফরানকে দেখতে হবে। এইসব পটানি টাইপের কথা আফরান শুনলে তো আকৃষ্ট হয়ে পড়বে মনিরার ওপর। যতই শায়নিকে ভালোবাসুক সে, ছেলের মন তো। তোমাকে নিশ্চয় বলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে শায়নি বলে, কেন তোমাকে বলিনি? বলেনি বলেই তো জিজ্ঞেস করলাম। আমাকে কিছু বলে নাকি? তুমি জানলে বলো না প্লিজ। বন্ধুদের সাথে বাইরে গিয়েছি, ওখান থেকেই অফিসে যাওয়ার কথা। হ্যালো? ফোন অফ হয়ে গেছে কেন শাওনি? লাইন কেটে যাওয়ার পর কল ব্যাক করেছিলাম, অফ বলছে। আসলে একটু সমস্যা হয়েছিল। মোবাইলের সমস্যা? আমি তোমার জন্য নতুন মোবাইল পাঠাবো। আরে না, আমার মোবাইলটা ঠিক আছে, কোনো সমস্যা নেই মোবাইলে। আসলে অন্য কারণে, মানে লাইন কেটে যাওয়ার জন্য আমি দুঃখিত। পাবেল বুঝতে পারে সায়নীর লাইন কেটে যাওয়ার কারণে তাকে বলতে ইচ্ছুক নয়। কত কারণেই হতে পারে, সব বলতে হবে বলে কথা নেই। শাইনির কাছ থেকে আগে নাম্বার নেওয়া হলেও তাকে ফোন দিয়েছে সে এই প্রথম। হয়তো হঠাৎ পাবেলের কণ্ঠ শুনে সে নার্ভাস হয়ে গিয়েছে, তাই সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আরে ঠিক আছে শাওনি, আমার সাথে ফর্মালিটি করার প্রয়োজন নেই। অনেক চেষ্টা করেও শাইনি পারছে না পাবেলকে সব খুলে বলতে। আফরানের সাথে পাবেলের বিষয়ে কথা বলতে মনেই ছিল না তার, কিন্তু পাবেলকে অন্ধকারে রাখা কি ঠিক হবে? মোটেই না। আবার পাবেলকে জানালে সে যদি রেগে যায়, গন্ডগোল করে, ভাবতে পারছে না আর সে কী করবে, কি করা উচিত। পাবেলের মা যখন শাইনির কথা পাবেলকে জানায় তখন থেকেই তার মনে শাইনির জন্য একটু একটু করে ভালোবাসা জমতে থাকে। শেষ দেখেছিল শাইনিকে 9 বছর আগে। 9 বছর আগেই পাবেল আমেরিকা চলে যায় পড়াশোনার জন্য। তার পরিবার দেশে আসা যাওয়ার মধ্যে থাকলেও এই 9 বছরে সে একবারও আসেনি। পড়াশোনার প্রচণ্ড চাপে প্রেম ভালোবাসা এসব করার সুযোগও পায়নি। মা যখন শাইনির কথা বলে তাকে যোগাযোগ করার ইচ্ছা থাকলেও করেনি সে। মায়ের দেখানো কিছু ছবিতে শাইনিকে দেখে সে। 9 বছর আগে শাইনির সাথে এই শাইনির সবই মিল রয়েছে। দেখতে সুন্দরী, মেধাবী, মায়েরও পছন্দ। শাইনির চেয়ে বেস্ট জীবনসাথী আর কেউ হতে পারে না তার জন্য। সব কিছু ভেবে সেও বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু শাইনি কি হয়েছে হঠাৎ? আফরান দরজা খুলে ভেতরে ঢুকতেই শাইনি তার শার্টের কলার ধরে জিজ্ঞেস করে, মনিরাকে পায়েল দিয়েছো কেন? শাওনি, পাগলামো করছো এখন তুমি। আফরান থেকে খানিকটা দূরে সরে শাইনি আবারও বলতে শুরু করে, তোমার দুটো বউ দরকার আসলে, নইলে বিয়েটা তুমি করতে না। আর ভুলে যখন করেছো ওই মেয়ের সাথে আটকেও যেতে না। শাইনির পাশে গিয়ে আফরান তার কাঁধ হাত রেখে বলে। শাওনি শোনো প্লিজ। শাইনি তার হাতটি সরিয়ে দিতে দাঁতে দাঁত চেপে বলে, গায়ে হাত দিবে না একদম। কি শুনবো? খালু তো চাইবেনি তার বন্ধুর মেয়েকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। তাকে অনুরোধ করেছে বিয়েটা করার জন্য, তুমিও ঠ্যাং ঠ্যাং করে বিয়েটা করে নিলে। কেন তুমি পারতে না বিয়েটা ছাড়াই মেয়েটাকে বাড়িতে তুলে আশ্রয় দিতে? পরে না হয় দেখে শুনে অন্য কোথাও গিয়ে বিয়ে দিতে। তুমি তা করনি। আসলে তুমি ওকে দেখে লোভ সামলাতে পারোনি। দিকে আমাকে রেখেছো, অন্যদিকে মনিরাকেও। মেয়েদের প্রতি এত লোভ তোমার? তুমি একটা চরিত্রহীন পুরুষ।
এই কথাটি শুনে আফরান নিজের রাগ সংযত করতে না পেরে শায়নির গালে কষে একটা চড় দেয়। আফরানের এমন কাণ্ডে শায়নি বোকার মতো আগের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। শায়নিকে শান্ত অবস্থায় দেখে আফরান তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি কেন বিয়েটা করেছি আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, মনিরাকে নিয়ে আমার মাথায় সব ফালতু চিন্তা আসেনি। আমাকে ডিভোর্স দিয়ে দিব খুব তাড়াতাড়ি। আর পায়েল জোড়া ওর মায়ের মুখ বন্ধের জন্য দিয়েছে, তাও আমার ভুল হয়েছে। সায়নী কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখে আস্তে আস্তে অন্ধকার অন্ধকার দেখছে সে। আফরানের শরীরের সাথে তার শরীর একেবারেই লেপ্টে গেছে। কি ব্যাপার শাওনি, কথা বলছো না কেন? এই শাওনি, কোনো সাড়া না পেয়ে নিজের বুক থেকে সায়নীকে সরাতে গিয়ে আফরান বুঝতে পারে সায়নী বেহুশ হয়ে গিয়েছে। এমন অবস্থায় তার কী করা উচিত বুঝতে না পেরে জোরে চিৎকার দিয়ে ওঠে আফরান। তার চিৎকারে বাসার সবাই সায়নীর রুমে এসে দেখে সায়নীর মাথার কোলের ওপর নিয়ে মাটিতে বসে আফরান কেঁদে চলেছে। আস্তে আস্তে চোখ খুলে সায়নী দেখতে পায় সে বিছানায় শুয়ে আছে। চারিপাশে বাড়ির সকলে রয়েছে। মনিরা তার বাসায় রয়েছে বসে। সায়নী চোখ খুলে দেখে মনিরা খুশিতে বলে ওঠে, আপু চোখ খুলেছে। আফরান ডাক্তার আনার জন্য বের হচ্ছিল। সায়নীর জ্ঞান ফিরছে না বলে মনিরার কথায় সে পিছনে ফিরে সায়নীকে দেখতে পায়। সায়নীর চোখ খোলা দেখে তার শরীরে প্রাণ ফিরে পায়। আফজল খান সকলের উদ্দেশ্যে বলেন, শাহানুকে এখন আরাম করতে দেওয়া উচিত আমাদের। তার কথায় একে একে সবাই বের হতে গেলেও মনিরা আর আফরান দাঁড়িয়ে থাকে। এদিকে আফরানের মন ছটফট করতে থাকে সায়নীর জন্য। এটা কি করলো সে? সায়নীর গায়ে হাত তুলেছে সে। এই অপরাধের জন্য সায়নী যদি তাকে ছেড়ে চলে যায়, তার ভুলের পরিমাণ কি দিন দিন বেড়ে চলেছে? আচ্ছা, সায়নীর জায়গায় হলে সে নিজেই কি করতো? হয়তো মনিরা নামক মেয়েটাকে মেরেই ফেলতো। আপু কিভাবে বেহুশ হলো? মনিরার হঠাৎ প্রশ্নে আফরান চমকে যায়। আমতা আমতা করে বলে, আমি ঠিক জানি না। কিন্তু আপনি তো ওখানেই ছিলেন, মানে আপনার চিৎকার শুনেই আমরা সবাই আপুর রুমে যাই। আমি ওর সাথে কথা বলছিলাম, কথার মাঝে হঠাৎ করেই ও জ্ঞান হারিয়ে ফেলে। ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ও, আপুকে ইদানিং অসুস্থ মনে হয়, একটা ডক্টর দেখানো উচিত। ঠিক আছে, আমি কথা বলবো ওর সাথে এই বিষয়ে। শুয়ে পড়ে মনিরা, কিন্তু মাথায় তার একটা কথাই ঘুরপাক খাচ্ছে। সায়নীর জ্ঞান হারানোর কারণ কি? সকাল 11টা। সায়নী ঘুম ভাঙে হাসির মায়ের ডাকে। খালা, কতবার বলেছি তোমায় আপাটাপা ডাকবা না আমায়। সায়নী ডিকো। দুপুর 12টা। সায়নীর ফুপুরা তাদের বাসায় উপস্থিত হয়। তাদের সাথে পাবেল আসেনি। তার এক বন্ধুর শরীর খারাপ হওয়ার কারণে তাকে বন্ধুর কাছে যেতে হয়। বাসার সকলে একসাথে বসে গল্প করছে, কিন্তু আফরান অফিসে। এক পর্যায়ে সায়নীর খালা বলেন, আজকে শায়েরি রান্না খেতে এসেছি আমরা, সে কবে খেয়েছি, এখন নিশ্চয়ই রান্নারও বেশি ভালো হয়। সায়নীকে চুপ থাকতে দেখে আফজল খান বলেন, আসলে ওর একটু শরীর খারাপ, তাই দুপুরের রান্নাটা ও করতে পারেনি। তবে রাতেরটা নিশ্চয়ই করবে। পাবেল কাল রাতের কথা তার মায়ের মাথায় ঠিকই রয়েছে, তাই তিনি সবার উদ্দেশ্যে বলেন, পাবেল চায় আগে কিছুদিন সায়নীর সাথে মিশতে, আর কিছুদিন পরেই না হয় বিয়ের কথা আগাই আমরা। কি বলেন আফজাল ভাই? আপনারা যা ভালো বুঝেন। সায়নী কৃতজ্ঞতার দৃষ্টিতে ফুপুর দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে এত বেশি রান্না করতে হবে না, আবার শরীর খারাপ করবে, যে কোনো একটা আইটেম পাবেলের জন্য করলে হবে। জি। রাত 8টা। এত লোকের মাঝে মুনিরার মনে পড়তে থাকে আফরানকে। কেন তার আফরানের প্রতি এত ভালো লাগা কাজ করে, যার জন্য এত মানুষের ভিড়েও সে আফরানের কথা মনে করে চলেছে। কলিং বেলের শব্দ হয়। মুনিরা ভাবে আফরান এসেছে। সবাই ব্যস্ত থাকার কারণে সে তাড়াহুড়ো করে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়, কিন্তু দরজার ওপারে আফরান নয়, দাঁড়িয়ে রয়েছে পাবেল। পাবেলের পাশে গিয়ে সায়নী বসতে আফরানের চোখ দুটো লাল হয়ে যায়। আপনি এত দেরি করে এলেন? আসলে আমার একটা বোন অসুস্থ হয়ে পড়ে যায় জন্য। আছে, ভালোই হলো তখন আসেনি। আসলে আমি তখনও রান্না করিনি, এখন রান্না করব আপনার জন্য। কি খাবেন বলুন? তোমার যা খুশি রাধো। তাহলে আপনারা গল্প করুন, আমি আসি। এইসব ভেবে ভেবে আফরানের বুকের ভেতর উথাল পাথাল করছে। সঠিক সময়ের অপেক্ষা করতে করতে সায়নী যদি পাবেলের হয়ে যায়, না, কিছুতেই না, সায়নী তার। আপু আমি হেল্প করি। আসলে আমার হবু বরের জন্য নিজে কিছু করতে চেয়েছি। কেন, সাহায্য লাগবে না আমার? কিন্তু তোমার শরীরটা তো দুর্বল। কিছু হবে না, এত ভেবো না। তুমি বরং অন্য কিছু করো। ইলিশ মাছটা
আমাকে একাকেই রান্না করতে দাও। আজ সায়নীকে অনেকটা হাসি খুশি দেখে মুনিরারও বেশ ভালো লাগছে। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে অসুস্থ ছিল। রাতের খাবার খেয়ে সকলে বসে গল্প করছে। পাবেলের বাবারা চলে যেতেই চাইলেও আফজাল খান যেতে দেয়নি, আর পাবেল যায়নি সায়নীর কথা রাখতে। শাইনি, তুই এত ভালো রান্না কি করে করিস বলতো? ফুপুর কথায় মিষ্টি একটা হাসি দিয়ে সায়নী বলে, ভালো লেগেছে তোমার? শুধু ভালো না, অনেক বেশি। বিয়ের পরে তোকে কোনো কাজ করতে হবে না, শুধু রান্নাটাই করবি। রান্না কিন্তু আর কাউকে করতে আমি দিব না। তুই কি বলিস পাবেল? আমি আর কি বলবো? কেন, তোর ভালো লাগেনি রান্না? সায়নীর দিকে তাকিয়ে মুচকি হেসে সে বলে, লেগেছে? রাত বাড়ার সাথে সাথে বড়রা যে যার রুমে চলে যায়। আফরান খেয়াল করে সায়নীকে দুর্বল লাগছে আবারও। শাওনি, হুম, না, আমার ওনার সাথে গল্প করতে ভালোই লাগছে। তুমি আর মনিরা যাও ঘুমাতে, আমরা গল্প করি। আফরান কিছু বলার আগেই পাবেল বলে ওঠে, শরীর খারাপ মানে? সায়নী, তুমি অসুস্থ? না তো, আসলে কাল তো একটু খারাপ লেগেছে। তার মানে অসুস্থ? প্লিজ তুমি আর রাত জেগো না। কোনো কিন্তু নয়, চলো আমি তোমার রুমে দিয়ে আসি। আফরানের এমনিতেই সায়নীর পাশে পাবেলকে সহ্য হচ্ছে না, তার উপর বেডরুমে নিয়ে যাওয়ার কথা শুনে মাথাটা খারাপ হয়ে যায়। তবু রাগ সংযত করে পাবেলের দিকে তাকিয়ে আফরান বলে ওঠে, মানে আমি ওয়াশরুমে যাব, এমনিতেও তো আমি ওকে দিয়ে আসি। তোমরা থাকো, এইসবের গল্প করবো। ঠিক আছে। সায়নীকে নিয়ে আফরান চলে যায় সায়নীর রুমে। ভেতরে ঢুকে দরজাটা হালকা ঠেলে সায়নীকে নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে সে। উফ, ছাড়ো আফরান, ঠিক আছে। লজ্জা করে না তোমার? আমার বউকে আমি জোরে ধরেছি, কেন লজ্জা লাগবে শুনি? কালকের থাপ্পড়টা ভোলোনি? তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য বাবুলের সাথে নাটক করছো, কিন্তু লাভ হয়নি। জেলে হইনি আমি। দেখেছি আমি। কি দেখেছ? তোমার লাল লাল চোখ। আফরানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সায়নী বলে, পাভেলকে সব জানাবো? তোমার ইচ্ছা। ঠিক আছে, মনিরার বাবারা চলে গেলেই কিন্তু খালুকে সব বলবা। বলবো। তুমি চাইলে আমি এখনো বলতে পারি। আগেও বলেছি, তোমাকে যখন বলতে বলো মনিরার কথা, বাবাকে বলতে পারবো আমি। তবুও তুমি রাগ দেখাচ্ছ আমার সাথে। কি করব, ঠিক রাখতে পারি না নিজেকে। আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও এখন। যাচ্ছে। আগে বলো, কাল কোন গালে যেন মেরেছে? সেটা কি ভুলবো? ডান গালে। এত আদর মনে থাকে না, এই একটা। আচ্ছা, তুমি আমাকে মারো আজ, মেরের প্রতিশোধ নাও। হয়েছে ঢঙ্গনে, যাও তো, কেউ দেখে ফেলবে। আচমকা সায়নীর ডান গালে চুমু খেয়ে আফরান দৌড়ে তার রুম থেকে বের হয়ে যায়। আফরানের এমন কাণ্ডে সব রাগ চলে যায় সায়নীর। কি বলেন, আজ সায়নের জন্মদিন? জি আজ জন্মদিন। ইস, আর একটু আগে বললেই তো ঠিক রাত 12টা উইশ করতে পারতাম। আফরান ফিরে এসে দেখে পাবেল আর মুনিরা এখনো বসে গল্প করছে। তা দেখে সে বুঝতে বুঝতে বলে, কি নিয়ে কথা হচ্ছে বাবা? আজ নাকি সায়নের জন্মদিন। পাবেলের মুখে সায়নীর জন্মদিনের কথাটা শুনেই আফরানের মেজাজ খারাপ হওয়ার অবস্থা। কোনো মতেই মাথা ঠান্ডা রেখে জিজ্ঞেস করে, তোমাকে কে বলেছে শাওনি? আরে না, মনিরা। মুনিরার দিকে তাকিয়ে আফরান প্রশ্ন করে, তুমি কিভাবে জানো? বাবা সায়নী আপুর জন্য উপহার তৈরি করে রেখেছিলেন। সেই সময় বাবার রুমে গিয়েছিলাম আমি, তার কাছ থেকেই শুনেছি। তাই ভাবলাম আপুর হবু বরকেই বলি। উনি যেহেতু আছেন এখানে, আপুকে কোনো সারপ্রাইজ দিতে পারবেন। আপু তো সারপ্রাইজ অনেক পছন্দ করে শুনেছি। আপুর সাথে সাথে ছিল বলে এতক্ষণ বলতে পারিনি আমি। আরে সমস্যা নেই, আজ থেকে শুরু, পুরো দিন পড়ে আছে। এই আফরান ভাই আইডিয়া দাও না, কি করা যায়। আর তুমি তো ওকে আগে থেকেই চেনো, ওর কি পছন্দ তাও জানবে নিশ্চয়ই। সায়নীর জন্য আগে থেকেই সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল আফরান, কিন্তু মুনিরা আর পাবেলের জন্য সে একা তাকে সারপ্রাইজ দিতে পারবে না ভেবেই মনটা খারাপ হয়ে যায় তার। হতাশ হয়ে তার আইডিয়ার কথা পাবেলদের বলতে থাকে। সকাল 7টা, অ্যালার্ম বাজছে, কিন্তু সায়নীর যতদূর মনে আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমোয়নি সে। তাহলে কোথায় পাচ্ছে? ঘুম ঘুম চোখে সে বিছানায় বসে পড়ে। চারিদিকে আলোকিত হয়ে আছে, কিন্তু বারান্দার দরজা কে খুলছে আর জানালার পর্দাটাই বা কে সরিয়েছে? বিছানা থেকে একটু দূরে টেবিলটার দিকে তাকাতেই দেখে একটি ছোট টেবিল ঘড়ি, যেটাতে অ্যালার্ম বাজছে। এই ঘড়িটা এখানে কিভাবে আসলো সায়নীর মাথায় কাজ করছে না। তবে আপাতত
এটা বন্ধ করাই তার কাজ। শাইনি ঘড়িটা নেওয়ার জন্য বসা থেকে উঠতেই অবাক হয়ে যায়। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে তার রুমের দেয়ালে রং বেরঙের বেলুন লাগানো, ফ্লোরে ফুলের পাপড়ি ছিটানো। টেবিলের পাশে গিয়ে ঘড়িটা হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করে সে। এই ঘড়িটা সে আগে দেখেনি এই বাড়িতে। লাভ শেপের অনেক কিউট একটা ঘড়ি। টেবিলের ওপর একটা কার্ড দেখতে পায় সে। হাতে নিয়ে খুলতেই দেখে হ্যাপি বার্থডে সায়নী। আফরান ছাড়া তার জন্য এইসব কেই বা করতে পারে। তার মনে না থাকলেও আজকের দিনটা আফরান ঠিকই মনে রেখেছে ভেবে খুশিতে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সেই সময় হাত দিয়ে তার চোখ দুটো চেপে ধরে পাবেল। শানি হাতের ছোঁয়া পেয়ে কিছু না ভেবেই বলে ফেলে, তুমি আজকের দিনটা মনে রেখেছো আফরান। শানির মুখে আফরানের নাম শুনে চমকে যায় পাবেল। তার সাথে চমকে যায় দরজার পাশে আফরানের সাথে দাঁড়ানো মুনিরা। পাবেল চোখ থেকে হাত সরাতেই তার দিকে ফেরে শাইনি। পাবেলকে দেখে থমকে যায় সে। আমতা আমতা করে বলে, প্রতিবারেই আফরান ভাই আমার জন্য। আমি কিছু জানতে চাইনি সায়নী। আপনি করেছেন এসব? রুমের ভেতর ঢুকতে ঢুকতে মুনিরা বলে, পাবেল ভাইয়া করেছে তোমার জন্য, খুশি হওনি তুমি? পাবেলের দিকে তাকিয়ে শাইনি বলে, ধন্যবাদ। বিকাল 5টা। ভেতরে ঢুকেই চমকে যায় শাইনি। ড্রয়িং রুমটা সাজানো। আফরানের দিকে চোখ পড়তেই দুষ্ট একটা হাসি দিয়ে বলে, তোমার জন্য সাজানো, সবাই মিলে আজ আমরা তোমার জন্মদিন পালন করব। আফরান কেক এনে টেবিলে রাখে। শাইনি সবার সাথে কেক কাটে, কিন্তু প্রথমে কেক খাওয়াবে কাকে তা নিয়ে সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। আপু তুমি আগে আমাকেই খাওয়াবে তাই না, নাকি পাবেল ভাইয়াকে? মুনিরার কথায় দুষ্ট একটা হাসি দিয়ে সে আফজাল খানকেই কেক খাইয়ে বলে, খালুর উপর আবার কাছে কোনোদিনও কেউ ছিল না, থাকবেও না। শাইনিকে একে একে সবাই উপহার দিল। আফরান থেকে সে কিছুই পায়নি। সারাদিন এইভাবেই হইচই করে কেটে গেল। রাত 11টা। বিছানার উপর শুয়ে এপাশ ওপাশ করছে শাইনি। হঠাৎ তার মোবাইলে মেসেজ আসে। মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়ে সে তাড়াতাড়ি উঠে বসে। মেসেজে লেখা ছিল, তোমার টেবিলের ড্রয়ারে তোমার গিফট রাখা আছে। আফরান উপহার রেখেছে, কিন্তু কি হতে পারে। দ্রুত পায়ে সে এগিয়ে গিয়ে ড্রয়ারটা খোলে। একটা ছোট বক্স, তার পাশে একটা খাম দেখতে পায়। প্রথমে সে বক্সটা খোলে। খুব সুন্দর ডিজাইনের একটা নাকফুল। বক্সের ভেতর ছোট একটা চিরকুটো পায় সে। তাতে লেখা, এই নাকফুলটা তোমাকে একদম বউ লাগবে। শায়রি হেসে ড্রয়ার থেকে খামটা নেয়, কিন্তু খামের ভেতর যা দেখে তা দেখে সে থমকে যায়। ডিভোর্স পেপার। তাড়াতাড়ি পুরোটা পড়ে দেখে সে। মুনিরা আর আফরানের ডিভোর্স পেপার এটা, যা দেখে শাইনি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করে। তার মানে আফরান ওই মুনিরাকে সত্যি বিদায় করবে, তাদের মাঝে কেউ থাকবে না। এর চেয়ে আনন্দের, এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে এই দিনে। শাইনির ফোন বাজতে থাকে। আফরান ভেবে খুশিতে সে না দেখে রিসিভ করে বলে, আফরান ধন্যবাদ এতগুলো। ওরে আমি আফরান নই, মিশিকা। মিশিকার নাম শুনে জিভে কামড় দেয় শাইনি। বলে, তুমি এত রাতে? আর একটা কথা ক্লিয়ার হওয়ার জন্য, তুই হচ্ছিস আফরানের ভাইয়ার বউ। আফরান ভাইয়া আবার নতুন বিয়ে করে এনেছে, তুই পাভেলের সাথে বিয়ে করবি বলছিস। আমার মাথায় কিছু ঢুকছে না। আফরান মেয়েটাকে ডিভোর্স দেবে, এর আগে খালুকে সবটা জানাবে, তারপর আমি শুধু আফরানেরই থাকবো। তার মানে পাভেলকে তুই বিয়ে করবি না? মাথা খারাপ নাকি? পাবেলকে কিভাবে আফরানের ব্যাপারে বলবে তা নিয়ে ভীষণ চিন্তায় ছিল শাইনি। মিশিকা তার চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে। শাইনি বিবাহিত জানার পরে পাবেল নিশ্চয়ই মিশিকাকে মেনে নিবে। দেরি আর করা ঠিক হবে না। শাইনি ফোন হাতে নিয়ে ডায়াল করে পাবেলের নাম্বারে। হ্যালো, তুমি এত রাতে সায়নী? এত অবাক হবার কি আছে? না মানে দিনই ফোন দাও না, এই সময় দেখে একটু অবাক হওয়ার কথা নয়? আপনি একটু ছাদে আসবেন প্লিজ। এখন? জরুরি কিছু কথা ছিল আপনার সাথে। ঠিক আছে, আমি এখনই আসছি। আফরানকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে মনিরাও তার পাশে যায়। মনিরাকে দেখেও আফরান কোনো কথা বলে না। নীরবতা ভেঙে মনিরা বলে, আমার জন্মদিনেও একটা গান উপহার দেবেন প্লিজ। এমনি শোনাবেন না আমি জানি, তবে জন্মদিনের উপহার হিসেবে শোনানো তো যায় তাই না? যে গানটা শুধু আমার জন্যই হবে। কবে তোমার জন্মদিন? আরো 5 মাস আছে। তাহলে সম্ভব নয়। কেন? ততদিনে তুমি বাড়িতে থাকবে না। বুঝলাম না। ছাদে গিয়ে শাইনি দেখতে পায় পাবেল দাঁড়িয়ে আছে। পাবেল তাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাইনি তার দিকে এগিয়ে গিয়ে বলে,
আমি যে কথাগুলো বলবো জানি না আপনি কিভাবে নেবেন। জানি দেরি হয়ে গেছে, কিন্তু খুব দেরিও হয়নি। কি বলতে চাইছো তুমি সায়নী? আসলে মানে বলেছিলাম কোনো ফর্মালিটি অন্তত আমার সাথে নয়, বলো তুমি। পাবেলের কথায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সায়নী, বলে, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি আফরানকে ভালোবাসি। সায়নীর কথা শুনে পাবেল চোখ যেন কপালে উঠে যায়। কি বলছে সায়নী? আফরানকে ভালোবাসে মানে? শুনছেন? কোনো রকমভাবে নিজেকে সামলিয়ে পাবেল প্রশ্ন করে, আমি ঠিক বুঝলাম না তুমি কি বলছো। আফরান আর আমি একে অপরকে ভালোবাসি। তোমার মাথা ঠিক আছে সায়নী? আফরান বিবাহিত? আমিও বিবাহিত। কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি আপনাকে। আফরান আর আমি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি 1 বছর আগেই, কিন্তু সেটা গোপনে, তাহলে মনিরা কি কেন বিয়ে করেছে? বাধ্য হয়ে। আপনি তো আনাসের বন্ধু, জানতেন তো সে মারা গিয়েছে বিয়ের দিন কোরের বাড়ি পৌঁছানোর পথে। সেদিন গ্রামের সকলে মনিরাকে তার মৃত্যুর জন্য দায়ী করতে থাকে, আর তখন খালু আফরানকে অনুরোধ করে মনিরাকে বিয়ের জন্য। আর আফরান নাচতে নাচতে বিয়েটা করে নিয়েছে? ছোট একটা নিঃশ্বাস ফেলে সায়নী, বলে, ও চাইনি করতে, পরিস্থিতির চাপে পড়ে করতে বাধ্য হয়েছে। আর তুমি কিসের চাপে পড়ে আমাকে বলোনি আগে? আপনাকেও আপনার বাসা থেকে জানানো হয়নি বিয়ের ব্যাপারে। কিন্তু বড়দের মাঝে সব ঠিক ছিল। আমার আম্মু তো কত আশা করে আছেন। আম্মুর কাছে শুনেছিলাম তোমার বাবারা যখন মারা যান, আমার বাবা চায়নি মা বাবা ছাড়া কোনো মেয়েকে বাড়ির বউ করতে। বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বাড়ির বউ করার সিদ্ধান্ত নেয় আম্মু, কেননা এটা তোমার মা বাবারও ইচ্ছে ছিল। তাই সবসময় তোমার খবর নিতেন। শেষে 1 বছর তোমার তার সাথে যোগাযোগ ছিল। আমার সাথে না থাকলেও তুমি তাকে হলেও আগে বলতে পারতে। আসলে আবার মাথা কাজ করেনি। ওকে, আমার মায়ের কথা বাদ দাও। তোমার খালু তোমার অভিভাবক, তুমি তাকে অন্তত জানাতে। ছিলাম সেদিনই জানাতে চাই, তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। তাই বলে আমি কোনো ভুল করিনি। যখন সেটা সঠিক মনে হয়েছে তখন সেটাই করেছি। এখন মনে হচ্ছে আপনাকে সবটা জানানো দরকার, তাই জানাতে এসেছি। তাচ্ছিলের হাসি দিয়ে পাবেল জিজ্ঞেস করে, আজ কেন দরকার মনে করলে? আফরান মনিরাকে ডিভোর্স দেওয়ার জন্য সব ব্যবস্থা করে ফেলেছে। ও, ছলো ছলো চোখে পাবেলের দিকে তাকিয়ে সায়নী বলে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। লম্বা একটা দম ফেলে পাবেল বলে, চোখের পানি আটকাও। প্রিয় মানুষদের চোখের পানি সহ্য হয় না আমার। সায়নী ওড়না দিয়ে তার চোখ মুছে পাবেলের পাশে আরেকটু এগিয়ে গিয়ে তার হাত ধরে বলে, আপনি খালুকে বলবেন এই বিয়েটা আপনি করতে পারবেন না। যদি কারণ জিজ্ঞেস করে? বলবেন সেটা আপনি বলতে চান না? আফরান তো মুনিরাকে ডিভোর্স দিয়েই ফেলবে, তখন তো বললেই হয়। আসলে আমি চাচ্ছি আমি যে অসহায় সেটা খালু বুঝুক। আপনি বিয়েটা করবেন না বললে আমার প্রতি খালুর আলাদা একটা টান হবে, মনিরাকে সরানোটা আরো সহজ হবে। ঠিক আছে, বলবো। সায়নী তার হাত ছেড়ে বলে, আপনাকে একটা নাম্বারে মেসেজ করব, মিশকা। ওর আপনাকে অনেক পছন্দ হয়েছে। আপনি চাইলেই ওর সাথে বিয়ের কথা এগোতে পারেন। সুন্দরী, স্মার্ট, ডাক্তার আর ভালো ফ্যামিলির সে। দয়া দেখাচ্ছ? মিশকা বলেছে তাই বললাম, বাকিটা আপনার ইচ্ছে। এখন আমি যাই, আপনি কাল খালুকে বলবেন মনে করে। আজ সায়নী প্রথম পাবেলকে স্পর্শ করেছে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে সায়নীর ছোঁয়া পেতে হবে তার জানা ছিল না, যে ছোঁয়াটা প্রথম ও শেষ। সায়নী চলে যাচ্ছে, পাবেলের কষ্ট হচ্ছে অনেক, নিজেকে সামলাতে না পেরে বলে ওঠে, সায়নী, শুনছ? সায়নী পেছন ফিরে তাকাতেই পাবেল বলে, আমিও তোমাকে ভালোবাসি। শুধুমাত্র তোমার জন্য আমি দেশে এসেছি। যদি সম্ভব হয় ফিরে এসো। আফরানের কথায় মুনিরার দমটা আটকে আসতে চাইছে। এতদিন পরিবেশ শান্ত ছিল, বড় কোনো ঝড় হবে বলে, কিন্তু কেন তার সাথেই বারবার এমন কেন হবে? আফরানকে কিছু বলতে না দেখে সে হঠাৎ বলে ওঠে, আমি আপনাকে ভালোবাসি। মুনিরার মুখে এমন একটা কথা শুনে থমকে যায় আফরান। আমি সত্যিই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার সাথে থাকতে চাই আমি। এটা হয় না মনিরা। কেন হয় না? সময় এলে সব জানবে। কথা না বাড়িয়ে আফরান সোফায় গিয়ে শুয়ে পড়ে। এটা কি সেই আফরান যে তাকে আশ্বাস দিয়েছিল তার সাথে অন্যায় কিছু হবে না? সেসব তাহলে মিথ্যা ছিল সেই দিন? আফরান বলেছিল তার ভালোবাসা আছে, কিন্তু সে ভেবেছিল নিজের ভালোবাসার রঙে রাঙাতে পারবে, কিন্তু সে
ভেবেছিল নিজের ভালোবাসার রঙে রাঙাতে পারবে আফরানকে, কিন্তু সে পারেনি, ব্যর্থ হয়েছে সে। বারান্দায় বসে পড়ে মুনিরা, চোখ দিয়ে পড়তে থাকে তার অনবরত পানি। একদিনে আফরান ও সায়নী নিজের ভালোবাসা পাবার আশায় প্রহর গুনছে, অপরদিকে পাবেল ও মুনিরা ভালোবাসা হারানোর যন্ত্রণায় ছটফট করছে। সকাল 6টা। আফরান সোফা থেকে উঠতেই চোখ যায় বিছানার দিকে। বিছানায় মুনিরাকে দেখতে পায় না সে। মুনিরা এত সকালে কই গিয়েছে ভাবতেই চোখ যায় বারান্দার দিকে। আফরানের অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় যাওয়া, কিন্তু আজ সে ওঠার আগে বারান্দার দরজা খোলা। মুনিরা কি খুলেছে? সোফা থেকে উঠে বারান্দায় যেতেই থমকে যায় সে। মাটিতে শুয়ে আছে মুনিরা। সে কি কাল রাতে এখানেই ছিল? আফরান নিচু হয়ে তাকে ডাকতে থাকে। মনিরা, সাড়া না পেয়ে গায়ে হাত দিতে উপলব্ধি করে মুনিরার গায়ে প্রচণ্ড জ্বর। তাই আর না ডেকে সে মুনিরাকে কোলে তুলে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। মুনিরার নিষ্পাপ মুখটা দেখে আজ তার ভীষণ খারাপ লাগছে। এই মেয়েটার কি দোষ? সে তো তাকে জোর করেনি বিয়ে করতে, তাহলে তার ভুলের শাস্তি এই মেয়েটা কেন পাবে? মনিরার মাথায় হাত বোলাতে থাকে আফরান। আস্তে আস্তে চোখ খোলে মনিরা। আফরানকে তার পাশে দেখে খুশিতে চোখে পানি চলে আসে তার। মাথার ওপর থেকে আফরানের হাতটি নিয়ে নিজের বুকের ওপর রাখে, বলে, আপনি এমন কেন? আমার বান্ধবী আপু অনেকের কাছে শুনেছি বিয়ের পর তাদের বর কত আদর সোহাগ করে, আর আপনি একটা ডাইনির জন্য কষ্ট দিচ্ছেন আমায়। আফরান বুঝতে পারে জ্বরের ঘোরে মুনিরা আবল তাবল বলছে। নিজের হাতটা সরিয়ে সে বলে, ঠান্ডা এখনো যায়নি। তুমি কেন কাল রাতে বারান্দায় শুতে গিয়েছ? আমার তো প্রথম থেকেই ওখানে শোয়ার দরকার ছিল, তাহলে আপনাকে তখনই এতটা কাছে পেতাম। মুনিরার সাথে এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আফরান বুঝতে পারে। মুনিরার গায়ের ওপর কাঁথা দিয়ে বলে, ঘুমাও চুপচাপ, এখন পরে শুনবো সব কথা। সকাল 7টা। শায়নি ঘুম থেকে উঠে টেবিলের কাছে গিয়ে ড্রয়ার খুলে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে আরেকবার দেখে নেয় সে। তার স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। কিছুক্ষণ হাতে নিয়ে পেপারটা ঘাটাঘাটি করে শায়নি। পরক্ষণেই তার পাবেলের কথা মনে পড়ে। ছেলেটাকে কি খুব বেশি আঘাত দিয়ে ফেলেছে সে? আয়নার সামনে যায় শায়নি। নিজেকে ভালো করে কিছুক্ষণ দেখে নিয়ে ভাবে, সে কি এতটাই সুন্দরী যে বিবাহিত জানার পরেও পাবেল তাকে ভালোবাসে বলছে? এই কয়দিনের মাঝে ভালোবাসা কি তৈরি হয় নাকি? আফরানের হাত ধরে শুয়ে আছে মুনিরা। আফরান একটু সরলেই সে আবারও ডাকাডাকি করে ব্যস্ত হয়ে যায়। বাধ্য হয়ে আফরানকে তার পাশে বসে থাকতে হয়। ছোট একটা ট্রের ওপর এক মগ গরম দুধ নিয়ে আফরানের রুমে হাজির হয় সায়নী। আফরানের একটা হাত বুকের মাঝে নিয়ে মুনিরা গুটিসুটি হয়ে শুয়ে আছে দেখে মেজাজটাই বিগড়ে যায় তার। দ্রুত পায়ে হেঁটে খাটের পাশে ছোট টেবিলটার ওপর ট্রেটা রাখে সে এক প্রকার শব্দ করে। সায়নীকে দেখে আফরান তার হাতটি সরিয়ে দাঁড়িয়ে যায়। আর তখনই মুনিরা বলতে থাকে, আপনি আবার হাত সরিয়েছেন? আমার শান্তি লাগছে না আপনার হাতটা না ধরলে। প্লিজ কাছে আসুন। চোখ বন্ধ করে খানিকটা চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে সায়নী। মুনিরার পাশে বসে বলে, আমার হাত ধরতে হবে। চোখ দুটো মিটমিট করে খুলে মুনিরা বলে, ও আপু তুমি, আমার ভালো আপুটা, তুমি এসেছো? আফরান আর না দাঁড়িয়ে রুম থেকে চলে যায়। আফরানকে চলে যেতে দেখে সায়নী বলে ওঠে মুনিরাকে। আফরান তোমায় আদর করেছে কখনো? খিলখিল করে হেসে মুনিরা বলে, ওরা একটা ডাইনির জন্য আমায় ছেড়ে দিবে বলেছে। মুনিরার মুখে নিজেকে ডাইনি ডাকা শুনলেও কথাটা শুনে অনেকটা শান্তি পায় সায়নী। মুনিরাকে শোয়া থেকে বসানোর জন্য গায়ে হাত দিতেই চমকে যায় সে। কি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে তোমার, হঠাৎ এমন কি হলো? আফরান কি মুনিরাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছে? হয়তো, কিন্তু তার এখন শুধুমাত্র সায়নীকে নিয়ে ভাবতে হবে। কিভাবে বাবাকে সব বলা যায়? সারা রাত ঘুম হয়নি পাবেলের। কাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা স্বপ্ন নাকি সত্যি বুঝতে এখনও কষ্ট হচ্ছে। সায়নীকে কথা দিলেও এতগুলো মানুষকে তার কষ্ট দিতে ইচ্ছে করছে না। সবচেয়ে বড় কথা, সে নিজেও সায়নীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। বৈধ সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য আমেরিকা থেকে এসেছে সে। তার জন্য অনেক মেয়ে পাগল হলেও প্রথম কোনো মেয়ের জন্য সেই পাগল হতেই রাজি ছিল। এই মেয়েটা সায়নী। আর এই সায়নী তাকে অন্য একটা মেয়ের জন্য নাম্বার দিয়ে চলে গেল। জীবনটা বড়ই অদ্ভুত। কথা যখন দিয়েছে আফজাল খানকে সবটা জানাতে হবে। তার মায়ের কষ্ট, বাবার রাগ, আফজাল খানের বিশ্বাস সব নিয়ে ভাবা যাবে না। সায়নীকে দেওয়া কথাই তার রাখতে হবে। তাতে যদি সায়নী ভালো থাকে থাকুক, আর না ভেবে পাবেল এগিয়ে আফজল খানের রুমের দিকে যায়। সকাল সকাল পত্রিকা পড়া আফজল খানের অভ্যাস, তবে সায়নীর হাতে বানানো এক কাপ চায়ের সাথে পড়তে পারলে যেন মজা পাওয়া যায় না। এতক্ষণে চা নিয়ে আসার কথা সায়নী, আজও ওঠেনি সে। শরীরটা কি
ঠিক আবার খারাপ করেছে? কত হাসি খুশি একটা মেয়ে ছিল সে। তবে বেশ কিছুদিন তার ব্যবহার দেখে কেমন যেন লাগছে। শাইনি কি কোনো কষ্টে আছে? বুকটা ফেটে যাবে, তবু মুখ খুলবে না সে। পাবেলের সাথে বিয়েতে কি তার অমত রয়েছে? হওয়ার তো কথা নয়। বছরখানেক আগেই শাইনিকে বলা হয়েছিল পাবেলের কথা। তাহলে কি অন্য কিছু? না, অযথাই ভাবছে। পাবেল কি অনেক ভালো একটা ছেলে। ওর মতো ছেলেকে ভালো না লেগে কি থাকা যায়? দুজনে ভালো থাকবে খুব, কিন্তু এই ঘরটা শাইনিকে ছাড়া শূন্য হয়ে যাবে যে। আসতে পারি? পাবেলের গলার আওয়াজ শুনে ভাবনার জগৎ থেকে বের হন আফজল খান। আরে তুমি এসো বাবা। পাবেল ভেতরে ঢুকে আফজল খানের পাশে বসতে বসতে বলে, ভালো আছেন? আছি, তুমি? জি, আমিও ভালো আছি। আমি তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছেন? শাওনিকে তোমার হাতে তুলে দিয়ে একদম নিশ্চিত থাকবো আমি। আমি জানি তুমি ওকে অনেক ভালো রাখবে। মেয়েটা বড় লক্ষ্মী আমার। তোমাকেও সে সুখে রাখবে। মিলিয়ে নিও আমার কথা। আফজল খানের কথা শুনে পাবেল তাকে কিছু বলতে ইচ্ছা হলেও শাইনির কথা রাখতে বলে, আমি শাওনিকে বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন প্লিজ। পাবেল, বাবা কি হয়েছে আমাকে বলো তুমি। মা বাবা মরা মেয়েটাকে কি জবাব দেব আমি? শেষ মুহূর্তে এসে এসব কি বলছো তুমি? আমি আমাদেরকে নিয়ে এখনই বাসায় চলে যাচ্ছি, দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। পাবেল তার পাশ থেকে উঠে চলে যেতে চাইলে আফজল খান তার একটা হাত ধরে ফেলেন। ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলেন, মেয়েটাকে কি জবাব দেব আমি? এই বুড়ো মানুষটার কথা কি ভাববে না? ছোট একটা নিঃশ্বাস ফেলে আফজল খানের হাত সরিয়ে পাবেল কিছু না বলে বেরিয়ে পড়ে রুম থেকে। এদিকে মুনিরা জ্বরের ঘরে সে কখন থেকে শাইনির সাথে আবোল তাবোল বলে চলেছে। আপু, উনি আমাকে কার জন্য ভালোবাসে না? আমাকে ছেড়ে দিবে বলেছে, কিন্তু আমি যেতে চাই না আপু। ওনার সাথেই থাকতে চাই আমি। মুনিরাকে সান্ত্বনা দিতে শাইনি বলে, ঠিক আছে থাকো, এখন একটু ঘুমাও দেখি। পাবেল তার মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। মনিরাকে ঘুম পাড়িয়ে শাইনি ড্রয়িং রুমে এগিয়ে যেতে আফরানকে দেখতে পায়। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। কি হয়েছে আফরান? শাইনির গলার স্বর ভাবনা জগৎ থেকে বের হয়ে আফরান বলে, পাবেল এত সকালে তার মা কিনে চলে গেছে তাদের বাসায়। ফুফু চলে গেলেন, আমাকে ডাকুনি কেন? সকালে নাস্তাটাও করেনি, ডাকার সুযোগই পেলাম, সে তো আমাকেও বলেনি। চলে যাওয়ার সময় আমি দেখতে পেয়েছিলাম, থাকতে বলেছে, কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। কালকের রাতের কথাগুলোর জন্য হয়তো কষ্ট পেয়েছে পাবেল। কি কথা? আমি পাবেলকে সব জানিয়ে দিয়েছি। কি আমাদের কথা? হুম। বাবাকে যদি বলে দেয়? আমাদের কথা বলবে না, তবে এই বিয়েটা সম্ভব নয় তা বললে। কারণটা কি বলতে নিষেধ করেছি? আফরান এগোতে থাকে বাবার রুমে। পাবেলের চ্যাপ্টার বন্ধ হয়েছে এটাও কম কিসে। শাইনির সাথে অন্য কাউকে নিয়ে এখন আর কোনো চিন্তাই থাকলো না। মুনিরার বাবারা গেলেই তার বাবাকে সবটা জানাতে পারবে। বাবা আসবো? আফজল খান হাত দিয়ে ইশারায় আফরানকে ভেতরে আসতে বলেন। কথা বলার শক্তি নেই তার। আফরান এক পা বাড়াতেই আফজল খান মাটিতে লুটে পড়েন। বাবাকে হঠাৎ এভাবে পড়ে যেতে দেখে হতভম্ব হয়ে যায় আফরান। অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে চিৎকার করে বলে ওঠে, বাবা, ডাক্তার, আমার বাবার কি অবস্থা? উনি হার্ট অ্যাটাক করেছেন। সঠিক সময়ে নিয়ে না আসা হলে বড় কিছু হতে পারতো। আফজল খান যখন মাটিতে পড়ে গিয়েছিলেন সেই সময় আফরানের চিৎকার শুনে আফজল খানের রুমে মুনিরা ছাড়া সকলে উপস্থিত হয়। বাবাকে এমন অবস্থায় দেখে আফরান পাথর হয়ে যায়। শাইনি কোনো মতে নিজেকে সামলে মুনিরার বাবা ও তাদের বাড়ির ড্রাইভারের সাহায্যে আফজল খানকে হাসপাতাল আনতে সক্ষম হয়। মুনিরা অসুস্থ থাকায় তার সাথে তার মাকে থাকতে হয় বাসায়। বেশ কিছুদিন পর আফজল খানকে বাড়িতে আনা হয়। এ কয়দিন রাত দিন এক করে শায়নি তার সেবা করেছে। মুনিরা শায়নিকে সাহায্য করতে চাইলেও শায়নি করতে দেয়নি। আফজল খানের এই অবস্থার জন্য শায়নি নিজেকে দায়ী মনে করে। সেদিন যদি পাবেল এইসব না বলতো তাহলে হয়তো তার খালু আজ সুস্থ থাকতো। আর পাবেলকে এইসব বলার জন্য সে নিজেই বলেছিল। সে কি ভুল করে গিয়েছিল যে 1 বছর আগেই ডাক্তার তাদের সাবধান করেছিল যে কোনো মুহূর্তে আফজল খানের খারাপ কিছু হতে পারে। সেদিনের কথা শুনে তারা এই 1 বছর বিয়ের কথা গোপন করে রেখেছে। আর আজ 1 বছর পর এসে সেদিনের ভয়টা সত্যি হয়ে গেল। আফজল খানের পায়ের কাছে বসে পা দুটো ধরে শায়নি অনবরত কাঁদতে থাকলো। আফজল খানের ঘুম ভেঙে যায়। শায়নিকে পায়ের কাছে দেখতে পেয়ে তার পাশে ডাকেন তিনি। শায়নি তার পাশে গিয়ে বসতেই তিনি বলেন,
আমি তোর জন্য পাবেলের চেয়েও ভালো ছেলে এনে দেব রে মা। ওই পাবেল একটা বজ্জাতের হাড্ডি, আমার এত ভালো মেয়েটাকে বিয়ে করবে না বলেছে। খালু, তুমি এসব নিয়ে ভেবো না একদম। আমার লকারে তোর বাবার সম্পত্তির দলিল, মায়ের গহনা এসব রয়েছে। আমার কিছু হলে ওগুলি নিয়ে নিস। এতদিন তো আমি সামলিয়ে রেখেছি। শাইনি তার হাত ধরে বলে, আমার মতো তুমি সামলাবে, তোমার কিচ্ছু হবে না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, বলে দিলাম। আচ্ছা, এসব এখন বাদ দাও, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি, খেতে হবে তো তোমাকে। শাইনি রুম থেকে বেরোতে একটা দীর্ঘশ্বাস ফেলেন আফজল খান। তিনি কি কোনো ভুল করে ফেলেছেন? শাইনিকে নিজের কাছেই রাখতে পারতেন তিনি। শুধুমাত্র পাবেলের সাথে বিয়ে ঠিক ছিল বলে এই ব্যাপারে কোনো দিন ভেবে দেখেননি। আজ যদি মনিরার সাথে আফরানের বিয়েটা না হতো তাহলে শাইনিকে, না, যেটা এখন হওয়ার না সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। রান্নাঘরে পা রাখতেই শাইনির মাথা ঘুরে ওঠে। মনে হচ্ছে এখনই পড়ে যাবে সে। কিন্তু খালুর জন্য কিছু একটা বানাতে হবে। খালুর দায়িত্ব যে সে নিয়েছে। ভেতরে ঢুকে চুলার পাশে যাওয়ার আগে গলগল করে বমি করে দেয় সে। রান্নাঘরে মুনিরা বসে তরকারি করছিল। শাইনির হঠাৎ এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে পাশে যায় সে। সন্ধ্যা 7টা। আফরান বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে বাবার রুমে যায়। দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভেতরে ঢুকে বাবার পাশে বসে। ভেবেছিল তার বাবা ঘুমাচ্ছে, কিন্তু তিনি এমনিতেই চোখ বন্ধ করে রেখেছিলেন। আফরানের উপস্থিতি বুঝতে পেরে চোখ জোড়া খুলে দেখলেন তিনি। তার ছেলে অন্যদিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। বেঁচে আছি তো বাবা, মরে গেলে না হয় কাঁদিস। বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে সে। এসব হাবিজাবি কথা তুমি একদম বলবে না, কিচ্ছু হবে না তোমার। মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। সায়নীর মুখোমুখি হতে বড্ড লজ্জা করে। বাবার সাথে কথা বলা শেষে নিজের রুমে আসে আফরান। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে এই অবস্থায় বাবাকে কিভাবে বলবে শাইনির কথা। এদিকে শাইনির জন্য পাত্র দেখতে বললেন তিনি। শাইনিকে পেয়েও কি সে পাবে না? ড্রয়িং রুমে যেতেই শাইনিকে সোফায় বসে মোবাইলে ফোন কথা বলতে দেখে আফরান তার পাশে গিয়ে বসে। কয়েক পা বাড়াতেই শাইনি ফ্লোরে পড়ে যায় অজ্ঞান হয়ে। শাইনিকে পড়ে যেতে দেখে আফরান আর মনিরা দৌড়ে এগিয়ে যায় তার দিকে। শাইনিকে কয়েকবার ডাকার পর সাড়া না পেয়ে আফরান তাকে কোলে নিয়ে শাইনির রুমের দিকে এগোতে থাকে। মনিরাও তার পিছে পিছে যেতে থাকলো। কয়েক মিনিট পর শাইনি জ্ঞান ফিরে দেখতে পায় আফরান তার ঠিক পাশে বসে আছে। চোখ দুটো ছলছল করছে তার। তাকে দেখে শাইনি বলে ওঠে, ভয় পেয়েছো? মুচকি হেসে আফরান বলে, না, বাইরে। সে তো দেখতেই পাচ্ছি। তুমি শরীরের একদম যত্ন নাও না। এর আগে বেহুশ হয়ে গিয়েছিলে। কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, অফিসে যাবো না। অফিস থেকে এসে নিও, বাসায় ভালো লাগছে না। রাতে রিক্সা চড়বো তোমার সাথে। শাইনি এতক্ষণ খেয়াল করেনি রুমে মুনিরাও আছে। একটু দূরে দাঁড়িয়ে আছে সে। তাকে দেখে শাইনি আবারও বলে, খালুর শরীরটা খারাপ না হলে মনিরাকেই নিয়ে যেতে বলতাম। এখন বাসায় তো কারোর থাকতে হবে ওনার দেখাশোনার জন্য। সকাল 7টা। ঘুম থেকে উঠে শাইনি আজ আবারও ড্রয়ারের কাছে গিয়ে ডিভোর্স পেপারটা দেখতে থাকে। এতদিন তারা মুনিরার মা বাবা চলে যাওয়ার অপেক্ষা করছিল। এখন চলে গিয়েও খালুকে বলতে পারছে না তাদের সম্পর্কের কথা। আজ যদি খালুর শরীরটা ভালো থাকতো। ড্রয়ারের ভেতর থেকে শাইনি একটি লকেট বের করে, যে লকেটটি তাকে আফরান উপহার দিয়েছিল। হাতের মাঝে লকেটটি নিয়ে চুমু খায় সে। টেবিলের ওপর রাখা ডিভোর্স পেপার আর লকেটটা মনিরার হাতে দেখে সে। শাইনিকে দেখে ট্যাপ ট্যাপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে মনিরা। টেবিলের ওপর থেকে পেপার আর লকেট রেখে শাইনির পাশে গিয়ে বলে, তুমি আমার ভালো আপু। তুমি মনিরা, তুমি যা দেখছো। শেষ করতে পারছি না আমি। আমার আর ওনার ডিভোর্স পেপার, ওনার আর তোমার ছবি দিয়ে লকেট তোমার কাছে। বাহ, আমাকে আম্মা অনেক আগে থেকেই তোমায় নিয়ে বলেছিল যে তোমাকে তার সুবিধার লাগে না। আমি শুনিনি তার কথা, আজ দেখছি সত্যি। মনিরা, তোমাদের মাঝে কিছু থেকে থাকলে আমাকে কেন ঠকালে বলো? কেন এতদিন বলনি? তাহলে আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখতাম না আর। বলতে চাইছিলাম তোমাকে। কি চেয়েছো? এই মেয়েটা তোমাকে কতটা আপন ভেবেছে তুমি জানো? আর তুমি ওর ঘর ভাঙতে বসে আছো। আমাদের আগে থেকে কি আগে থেকে সম্পর্ক ছিল? মানলাম ছিল, কিন্তু বিয়ের পর, ওনার বিয়ের পর কি তোমার সরে যাওয়া উচিত ছিল না? আরে আমার বিশ্বাসের মান রাখার জন্য হলেও তুমি দূরে থাকতে ওনার থেকে। শোনো। এক প্রকার চেঁচিয়ে মনিরা বলে ওঠে, কি শুনবো আমি? হ্যাঁ, এখন তো তুমি ওনার বাচ্চার মাও হতে যাচ্ছ। বাচ্চা?
বাচ্চা, লজ্জা করে না তোমার এভাবে ওনার সাথে অবৈধ সম্পর্ক করতে? কথাটি শুনে শাইনি নিজেকে ঠিক রাখতে না পেরে নিজের সর্বশক্তি দিয়ে কষে একটা চর বসিয়ে দেয় মনিরার গালে। শাইনির এমন কাণ্ডে মনিরা স্তব্ধ হয়ে যায়। মনিরাকে শান্ত অবস্থায় দেখে ছোট একটা নিঃশ্বাস নিয়ে শাইনি বলে, আমি কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি। 1 বছর আগে আমার আর আফরানের বিয়ে হয়। শাইনি কথা শুনে হতভম্ব হয়ে যায় মনিরা। প্রশ্নসূচক দৃষ্টিতে শাইনির দিকে তাকাতেই শাইনি বলে, এটাই সত্যি, তুমি নিজের গুলোই বলে যাচ্ছ শুধু। অথচ তুমি জানো না কোন পরিস্থিতিতে আফরান তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আর আর কি যেন বলছিলে? আমি কেন সরিনি? আমি ওর প্রথম বউ, আমি কেন সরবো? মনিরা এখনো কিছুই বলছে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। শাইনি আবারও বলতে শুরু করে, বুঝতে পারছো না এখনো? আমি তোমাকে শুরু থেকেই সবটা খুলে বলেছি। মনিরাকে শুরু থেকে সবটা খুলে বলে শাইনি। সবটা শুনে কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে এগোতে থাকে মনিরা। বিছানার ওপর বসে আছে মনিরা, প্রাণ থেকেও যেন নেই তার। একটু আগে যা শুনেছে তা কি সত্যি? ওয়াশরুম থেকে বের হয়ে আফরান মনিরার উদ্দেশ্যে বলে, অফিস যাবো একটু পরে। শাওনের শরীর তো খারাপ, নাস্তা আজ তুমি দাও। বিছানা ছুঁড়ে উঠে আফরানের সামনে গিয়ে মনিরা ছলছল চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, সায়নী আপু আপনার প্রথম বউ? মনিরার এমন প্রশ্নে চমকে যায় আফরান। মনিরা হঠাৎ এই প্রশ্নটা করছে কেন? ও কি কিছু জেনে গিয়েছে? আফরান কিছু বলার আগে মনিরা বলে ওঠে, আমি সবটা জেনে গিয়েছি। আপনারা 1 বছর আগেই বিয়ে করেছেন। একটাই প্রশ্ন করব শুধু, আমি কি আপনার মনে আপনার জন্য আলাদা কোনো জায়গা বানাতে পারিনি? আফরানকে চুপ থাকতে দেখে মনিরা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। মনিরার এমন অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আফরান নিচু হয়ে নিজের পায়ে ভর দিয়ে হাঁটু ঘিরে তার পাশে বসে বলে, দেখো মনিরা, যা হয়েছে অন্যায় হয়েছে আমি জানি, কিন্তু আফরানকে কিছু বলার সুযোগ না দিয়ে মনিরা হঠাৎ তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপুকে হিংসা করব না, কারণ আপুকেও আমি বোনের মতো ভালোবাসি। দয়া করে আমায়ও থাকতে দিন আপনার পাশে। যেভাবে বিয়েটা হোক, আমিও আপনার বউ। আপাতত মনিরাকে শান্ত করার দরকার, পরে না হয় বোঝানো যাবে। এসব ভেবে আফরান তার মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। এদিকে মনিরার কী অবস্থা তা দেখার জন্য রুমে আসে সায়নী। কিন্তু আফরান ও মনিরা একে অপরকে জড়িয়ে ধরে আছে দেখে নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে বলে ওঠে, আফরান, সায়নীকে দেখে আফরান ও মনিরা দুজনেই মেঝে থেকে উঠে দাঁড়ায়। সায়নীর পাশে গিয়ে মনিরা বলে, আপু আমায় মাফ করে দাও, অনেক কিছু বলেছি আমি তোমায় না জেনেই। এখন তো জেনেছো, এখন তোমার করণীয় কি নিশ্চয়ই জানো। মনিরা হঠাৎ করে সায়নীর পা ধরে বলতে থাকে, তোমাদের থেকে দূরে সরিয়ে দিও না আমায়। এই বাসার যে কোনো একটা কোণায় পড়ে থাকবো আমিও যে ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আফরানের দিকে তাকিয়ে দেখে সায়নী আফরানের চোখ বেয়ে পানি ঝরছে। এই পানি কি মনিরার জন্য? কিন্তু সে আফরানের ভাগ কাউকে দিতে পারে না, কিছুতেই না। মনিরাকে উঠিয়ে সায়নী বলে, মনে হচ্ছে আমি তোমাদের মাঝে দাঁড়াল হয়ে দাঁড়িয়ে আছি এখন। আমার চোখের সামনে আরফানের জীবন অন্য কারোর উপস্থিতি আমি মেনে দিতে পারবো না। তবে একটা কাজ করতে পারবো, নিজে অনেক দূরে চলে গিয়ে তোমাদেরকে মুক্তি দিতে পারবো। আর কোনো কথা না বলে সায়নী দৌড়ে বাসার বাইরে চলে যায়। তার পেছন ছুটে যায় আফরান আর মনিরা। আফরান ও মনিরার ডাকে সায়নী থামে না। সায়নী বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে ফুটপাত ধরে দৌড়াতে থাকে। তার পেছন পেছন ছুটতে থাকে আফরান আর মনিরা। দুর্ভাগ্যবশত আফরান পা মুচকে পড়ে যায় ফুটপাতে, কিন্তু মনিরা সেদিকে ধ্যান না দিয়ে ছুটতে থাকে সায়নীর পেছনে। হঠাৎ সায়নী রাস্তার মাঝখানে যেতেই তার দিকে দ্রুত বেগে এগিয়ে আসতে থাকে একটি প্রাইভেট কার। মনিরা চেঁচিয়ে বলতে থাকে, আপু সরো। কিন্তু সায়নী ছুটতে থাকে দ্রুত গতিতে। কোনো কথা যেন তার কানেই যাচ্ছে না, কোনো কিছুই যেন সে শুনছে না। এদিকে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সায়নী খুব কাছাকাছি চলে আসতে দূর থেকে আফরান চেঁচিয়ে বলে ওঠে। প্রাইভেট কারটি যখন সায়নীর খুব কাছাকাছি চলে আসে, তাকে সরাতে গিয়ে কারটির সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে মনিরা। সাথে সাথেই মনিরার মাথা ফেটে পড়তে থাকে অজস্র ধারায় রক্ত। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সায়নী। সে নিজে আত্মহত্যা করতে চায়নি, কেন যে সে রাস্তার মাঝখানটায় চলে গিয়েছিল তার নিজেরই জানা নেই। এদিকে আফরান ছুটে আসতেই দেখে সায়নী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মনিরা মাটিতে পড়ে আছে। সায়নীকে সে ভালোবাসলে মনিরার এমন অবস্থা হোক কখনোই সে চায়নি। ডাক্তার মনিরার কি অবস্থা? উনি আপনার কি হন? ডাক্তারে করা প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে ছোট একটা নিঃশ্বাস ফেলে আফরান বলে, আমার স্ত্রী।
আচ্ছা, মাথায় আঘাত পেয়েছে, হাতেও সামান্য আঘাত পেয়েছে, তবে ভয়ের কিছু নেই। জ্ঞান ফিরেছে? না, আপনার আজ রাত ওনাকে এখানে আগলে রাখতে হবে। ঠিক আছে। ডাক্তারের কথায় যেন শরীরে প্রাণ ফিরে পায় আফরান। মনিরার কিছু হলে নিজেকে সে কখনোই ক্ষমা করতে পারতো না। ঘটনার পর থেকে শানি চুপচাপ হয়ে যায়। এমন পাগলামি না করলে মনিরাকে হয়তো বিপদে পড়তে হতো না। আর মনিরা কোন মাটি দিয়ে তৈরি সে? এত কিছু জানার পরেও প্রথমে আফরানের সাথে থাকতে চেয়েছে তাকে ভালোবাসে বলে, আবার নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচিয়েছে। মনিরার জায়গায় সে নিজে থাকলে কি করতো? মরেই যেতে দিত হয়তো। শাওনি, আফরানের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় শায়নি। আফরানকে দেখেই শায়নি বলে ওঠে, মনিরা, কেমন আছো? ভয়ের কিছু নেই বলেছে ডাক্তার। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে শায়নি। হাসপাতালের করিডোরে রাখা একটি বেঞ্চে বসেছিল সে। আফরান তার পাশে বসে ডান হাতটি ধরে বলে, এ কি, এত গরম কেন তোমার শরীর? সে কথার জবাব না দিয়ে শায়নি বলে, আজ যদি মনিরা কিছু হয়ে যেত? নিজেকে দোষারোপ করছে মনে মনে। হুম। আসলে তোমার দোষ। আজ যদি মনিরা তোমাকে না সরাতো কি হতো? এরকম পাগলামো কেউ করে? তোমার ভাগ কাউকে দিতে পারবো না। আমি কি বলেছিলাম দিতে? মনিরাকে তুমি ডিভোর্স দিবা না? শাওনি, আমি তোমার কথা কিছুই বলছি না। মনিরাও তোমার বউ হিসেবে থাকবে। ও তো সব জানার পরেও থাকতে চেয়েছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। মনিরাকেও বাসবে। এসব কি বলছো তুমি? কেন এমন হয় না? সামর্থ্য থাকলে একাধিক বউ রাখা যায়। এটা ভুল ধারণা। আস্তে আস্তে একসাথে থাকতে থাকতে ভালোবাসাটাও তৈরি হবে। আবেগ নিয়ে এসব বলছো তুমি শাওনি, বাদ দাও এসব কথা। কি করে বাদ দেব? ওই মেয়েটা তোমার জন্য মরতেও ভয় করেনি। মরতে গেলে শুধু আমার জন্য নয়, তোমাকে ভালোবেসে বাঁচাতে। আমরা দেখে শুনে ভালো জায়গা না হয় বিয়ে দিব ওর। যতটা সহজ ভেবেছো ততটা সহজ নয়। একটা ডিভোর্সি মেয়ে স্থান সমাজে কোন পর্যায়ে থাকে তুমি জানো? একবার বিয়ে ভেঙেছে আর এখন তুমি যদি তাকে ছেড়ে দাও, সবাই কোন চোখে দেখবে ওকে বুঝতে পারছো? ওর সাথে আমার শারীরিক কিছু হয়নি। তুমি, আমি আর ও ছাড়া কেউ জানে না। তাই বলে জোর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না আফরান। আমি এতটাও স্বার্থপর নই যে কোনোদিন ওর কথা ভাবিনি। দুঃখী মেয়েটার পরিণতি কি হবে সেটা চিন্তা করিনি। শুধু নিজের চিন্তায় মজে ছিলাম। ডিভোর্সের পর তার কি হবে তাও ভাবিনি। তুমি বলো বলো, আমাদের ভুলের মাসুল ও দিচ্ছে কেন আজ? শাওনি প্লিজ শান্ত হও। আমি চাইলে ওকে শুরুতেই সবটা জানাতে পারতাম, কিন্তু বলিনি। ওর যে একটা মন থাকতে পারে সেটা ভাবিনি। আঘাত না সইতেই আরেকটা আঘাত দিতে তৈরি ছিলাম। আফরান, আমি আসলেই খারাপ। ভুল তো মানুষ করে শাওনি, তাই বলে আমার মনের সব হিংসা চলে গিয়েছে। এরা যদি পারে, আমিও কেন পারবো না? আমি না হয় তোমার গোপন বউ হয়ে থাকবো। আফরান খেয়াল করে শাইনি হাঁপিয়ে উঠেছে। কথা বলার সময় সে বড় বড় নিঃশ্বাস ফেলছে। শাইনি মাথা নিজের বুকে নিয়ে বলে, এসব দেখা যাবে, এত চিন্তা করো না। পরদিন দুপুরে মুনিরাকে নিয়ে বাসায় ফেরে শাইনি আর আফরান। মুনিরার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আফজাল খানের রুম থেকে বের হয়ে মুনিরা আফরানের পাশের রুমে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল। সেই সময় দরজায় এসে শাইনি বলে, আসবো মনিরা? শোয়া থেকে বিছানায় বসতে বসতে মুনিরা বলে, আপু আসবো। মুনিরার পাশে বসে শাইনি বলে, তুমি শোয়া থেকে উঠতে গেলে কেন? সমস্যা নেই আপু। হুম। আমি দুঃখিত আপু। কেন? তোমাদের মাঝে আসতে চেয়েছিলাম আমি, অথচ তোমার দিকটাই ভাবিনি আমি। তুমি কি করে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখতে এতদিন? আর আমি যখন সবটা জানলাম, বেহায়ের মতো বললাম আমাকেও রাখো তোমাদের সাথে। আমার কারণে তুমি রাগ করে বেরিয়ে পড়েছিলে, একটা বড় বিপদ হতে পারতো। তুমি হতে দাও ঋতু। যদি হতো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি চলে যাব আপু, ডিভোর্স পেপারটা দিও, সাইন করে দেব আমি। তুমি চলে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মানে? আমি চাই না তুমি এই বাড়ি ছেড়ে যাও। সবার চোখে যেমন তুমি বউ ছিলে, তুমিই থাকবে। আমি না হয় আফরানের গোপন বউ হিসেবেই থাকবো। আপু তুমি যদি নিজের স্বামীকে ভাগ দিতে পারো, আমি কেন নয়? মৃদু হেসে মুনিরা বলে, তা হয় না আপু, কেন হয় না? তুমি কষ্ট পাবে। বিশ্বাস করো, আমার মনে কোনো হিংসা নেই আর। শুধু তা নয়, উনি ভালোবাসেন না আমায়। কিসের জোরে থাকবো আমি, এটা বলতে পারো? বৈধ সম্পর্কের জোরে। কিছুক্ষণ চুপ থেকে মুনিরা বলে,
সম্ভব না আপু। বাবাকে এবার সব জানিয়ে দাও, উনি নিশ্চয়ই মেনে নেবেন। তোমারটাও বৈধ সম্পর্ক, তুমি কেন গোপন বউ হয়ে থাকবে? কিন্তু আমাকে আর এই বিষয়ে কিছু বলো না আপু, পেপারটা দাও। আমি থাকতে চাই না এখানে, আমি চলে যেতে চাই। প্লিজ আর কিছু বলো না আমায়। সায়নী আর কথা না পারিয়ে চলে যায় মুনিরার রুম থেকে। রাত 8টা। কলিং বেলের শব্দ হতেই সায়নী এগিয়ে গিয়ে দরজা খুলে দেখতে পায় মিশিকাকে। আর বেশি, তুই এই সময় ভিতরে আয়। ভেতরে ঢোকার আগেই মিশিকা জিজ্ঞেস করে, আফরান ভাইয়া কোথায়? আমাকে ফেলে আফরানকে কেন? পাবেলকে বাদ দিয়ে এখন কি তোর আফরানের প্রতি? ধ্যাত, ঢুকতে তো দিবি। আরে মজা করছিলাম, ভিতরে আয়, আমি আফরানকে ডেকে দিচ্ছি। আফরানকে নিয়ে সায়নী ড্রয়িং রুমে আসতেই মিশিকা বলে ওঠে, আজ কিন্তু আমি রাতের খাবার এখানে খাবো। মুচকি হেসে সায়নী বলে, তুই না বললেও তোকে না খেয়ে যেতে দিতাম না। তাহলে যা, এখন রান্না শুরু করে দে, তাড়াতাড়ি চলে যেতে হবে আমাকে। আজ এখান থেকে গেলেই পারিস। না রে, আরেকদিন আসবো। আচ্ছা ঠিক আছে। সায়নী রান্নাঘরের দিকে এগোতে থাকে আর আফরান সোফায় বসতে বসতে বলে, মিশিকা, আমি তোমাকে এমনিতেই ফোন দেবো ভাবছিলাম শাওন রিপোর্টের জন্য। আমি ওইটা নিয়েই এসেছি। তাই নাকি? দাও দেখি। দেখলে সহ্য করতে পারবে তো? বুঝলাম না মিশিকা। ছলে ছলে চোখে আফরানের দিকে তাকিয়ে মিশিকা বলে, সায়নীর ব্রেন টিউমার হয়েছে। মিশিকার মুখে এমন একটা কথা শুনে হতভম্ব হয়ে যায় আফরান। মিশিকা ব্যাগ থেকে রিপোর্টটা বের করে আফরানের দিকে এগিয়ে দিয়ে বলে, ভেঙে পড়ো না, শক্ত থাকতে হবে। তুমি ভেঙে পড়লে সায়নীর কি হবে বলো? আফরানের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আফরানকে চুপ থাকতে দেখে মিশিকা আবারও বলে, সায়নীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করো, খুব বেশি দেরি হয়নি। ঠিক হয়ে যাবে তো শাওনি? হুম। গ্যারান্টি নেই? কিছুক্ষণ চুপ থেকে মিশিকা বলে, আর দেরি করা ঠিক হবে না। তুমি আমার প্রশ্ন এড়িয়ে গেছো মিশিকা, তার মানে গ্যারান্টি নেই? আল্লাহর রহমত আর উন্নত চিকিৎসা পেলে সায়নী ঠিক হয়ে যাবে, আর ঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, দেশের বাইরেও চিকিৎসা করাতে চাই। কোন দেশে নিয়ে গেলে ভালো হবে? সিঙ্গাপুর নিয়ে যেতে পারো। ঠিক আছে। রাত 11টা। রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে আফরানের পাশে বসে টিভি দেখছে সায়নী, কিন্তু ছলো ছলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আফরান। এভাবে হা করে কি দেখছিস? তোমাকে। আমাকে হা করে দেখার কি আছে? তুমি বুঝবে না। ঠিক আছে, মিশকা কি বলেছে তোমাকে? রিপোর্ট এসেছে আমার। সায়নীর করা প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে আফরান বলে, বেশি চিন্তা করেছো তুমি ইদানিং, তাই শরীর দুর্বল, আর কিছু না। হঠাৎ মনিরা এসে আফরানের উদ্দেশ্যে বলে, ডিভোর্স পেপারটা দিতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাই আমি। আফরান কিছু বলার আগেই সায়নী বলে, কোথায় যাব? সেটা আমার বিষয়। ছোট একটা নিঃশ্বাস নিয়ে সায়নী বলে, আজকে রাতটা ভেবে দেখো। এ পর্যায়ে মনিরা কড়া গলায় বলে ওঠে, আমি কারো দয়া চাই না, আর আজ এক্ষুনি ডিভোর্স চাই আমি। সায়নী কিছু বলার আগে আফরান বলে, নিজের রুমে যাও, আমি পেপার পাঠিয়ে দিচ্ছি। হনহন করে হেঁটে মনিরা নিজের রুমের দিকে এগিয়ে যায়। এদিকে আফরান সায়নীর হাত ধরে বলে, পাগলামি করে না, আমার শুধু তোমাকেই লাগবে। পেপারটা তোমার কাছে না? যাও, ওর কাছে নিয়ে যাও। সায়নী সোফা ছেড়ে উঠে এগিয়ে যায় সরাসরি মনিরার রুমের দিকে। মনিরাকে বিছানায় বসে কাঁদতে দেখে তার পাশে বসে বলে, মনের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করা কি খুব দরকার? মনিরা শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে বলে, পেপার এনেছো? এত তাড়া কিসের? আপু প্লিজ, আর কোনো কথা না বলে পেপারটা দাও আমায়। আমি থাকতে চাই না এখানে, তোমার সংসার তুমিই সামলাও। আমি না থাকলেও যে তোমাকে বড় দরকার এই সংসারে, আর কাউকে আমি ভরসা করতে পারবো না মনিরা। মানে? লম্বা একটা দম ফেলে সায়নী বলে, আমার আমার ব্রেন টিউমার হয়েছে। সায়নীর কথা যেন বিশ্বাসই হচ্ছে না মনিরার। ছলো ছলো চোখে সায়নীর দিকে তাকিয়ে বলে, কি বলছো তুমি এসব? যা বলছি সত্যি। মজা নিচ্ছ তুমি আমার সাথে, তাই না? মৃত্যুর পথযাত্রী এখন, মিথ্যে বলবো না মনিরা। আপু আরফানকে এটাই বলতে এসেছিল মিশকা। আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেওয়া হলেও আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে নিয়েছি। মনিরাকে চুপ থাকতে দেখে সায়নী বলে, আমি খালুর সাথে অন্যায় করেছি, না জানিয়ে গোপনে বিয়ে করেছি। ফুফুর বিশ্বাস ভেঙেছি, পাবেলকে ঠকিয়েছি, ওকে কষ্ট দিয়েছি, শান্তি হয়নি।
আবার খালুকে বলতে বলেছি তোমাকে বিয়ে করেছে সে, পারবে না বলার জন্য। এসব শুনে খালু অসুস্থ হয়ে যায়। আমি তোমার সাথে অন্যায় করেছি মনিরা, শুরুর থেকেই তোমাকে সবটা জানাইনি। তোমার মন বলতে কিছু আছে তা ভাবিনি, ডিভোর্সের পর তোমার কি হবে তাও ভাবিনি, শুধু নিজেরটাই ভেবে গিয়েছি। যার শাস্তি ফলস্বরূপ আল্লাহ আমাকে ব্রেন টিউমার দিয়েছেন। এতগুলো মানুষকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না, আসলেই না। শায়নির পাশে এসে মুনিরা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপু তোমার কিচ্ছু হবে না, তুমি অনেক ভালো। তোমার জায়গায় অন্য কেউ হলেও তুমি যা করেছো তাই করতো। মুনিরাকে ছাড়িয়ে তার চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে শায়নি বলে, তুমি হলে মোটেও করতে না। আবার একটা কথা রাখো বোন, কি? ডিভোর্স দিও না আফরানকে। আমি তো অসুখ ধরা পড়ার আগেই তোমাকে থাকতে বলেছি। আমি সত্যিই চেয়েছি তুমি থাকো, কিন্তু এখন আরো বেশি চাই। আমি মরে গেলে তোমার চেয়ে বেশি তাদের আর কেউ ভালো রাখতে পারবে না। আপু এইসব বলবে না, চুপ করো। জানো, অনেক ইচ্ছে ছিল আবার ধুমধাম করে বিয়ে হবে, সবার চোখে আমি আফরানের বউ হব, কিন্তু স্বপ্নটা পূরণ হলো না। খালুকে সবটা বলার ইচ্ছে থাকলেও বলবো না। আর মরার আগে আর কষ্ট দিতে চাই না। আর যদি বেঁচেও যাই, আফরানকে ছাড়তে পারলেও ওর গোপন বউ হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো। আপু তুমি ঠিক হয়ে যাবে। আমি চাই তুমি থাকো। ছোট একটা নিঃশ্বাস ফেলে মুনিরা বলে, উনি আমায় ভালোবাসে না আপু, কিসের জোরে থাকবো আমি? মৃদু হেসে শায়নি বলে, বৈধ সম্পর্কের জোরে। বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা দেখছে আফরান। একদিন হয়তো ওই তারার সাথে কথা বলে সময় কাটাতে হবে। না, কি ভাবছে সে? শায়নির কিচ্ছু হবে না, এই আর তেমন কি রোগ, ভালো হয়ে যাবে সে। কিন্তু এসব হওয়ার কি খুব বেশি দরকার ছিল? তার যে ভীষণ করে ভয় করছে। হয়তো এতগুলো মানুষের সাথে অন্যায় করার কারণে শাস্তি পাচ্ছে সে, কিন্তু নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস আছে তার। শায়নির কিচ্ছু হবে না। মুনিরা রুম থেকে শায়নি চলে যেতেই মুনিরা নীরবে কিছুক্ষণ কাঁদতে থাকে। শায়নির শরীর খারাপ, মাথা ব্যথা, বমি, অজ্ঞান হওয়া, এসব দেখে ভেবেছিল সে মা হতে চলেছে। কিন্তু মেয়েটা যে এত বড় রোগ নিয়েছিল কেউ বুঝতেই পারেনি। তাদের ছেড়ে সত্যি কি সে চলে যাবে? না, শায়নি সুস্থ হয়ে যাবে, তার সব স্বপ্ন পূরণ হবে। আর সেই স্বপ্ন পূরণ করবে মুনিরা। চোখ দুটো মুছে মুনিরা এগোতে থাকে আফজল খানের রুমের দিকে। তারা দেখতে দেখতে কখন যে তারা গোনা শুরু করে দিয়েছে আফরান নিজেই জানে না। আকাশে তারা গোনার বৃথা চেষ্টা করছো কেন? মৃদু হেসে আফরানের কাছে গিয়ে শায়নি বলে, বুকে নেবে আমাকে একটু? কেন নেব না? শায়নিকে জড়িয়ে ধরার সাথে সাথে সে বলে, এত শান্তি কেন তোমার বুকে আফরান? আফরান, আমি আমি বাঁচতে চাই। শায়নির মুখে এই কথাটি শুনে থমকে যায় আফরান। শায়নি আবারও বলতে শুরু করে, আমি সবটা জানি, আমার খুব কষ্ট হচ্ছে। আজ যদি এতগুলো মানুষকে কষ্ট না দিতাম, তাহলে আমার এই শাস্তিটা পেতে হতো না। তোমার কাছে একটাই চাওয়া, আমি যদি মরে যাই, মনিরাকে মেনে নিও। আর যদি বেঁচে থাকি, তবু ওকে যেতে দিও না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমার জায়গাটা তুমি কাউকে দিতে পারবে না, কিন্তু নতুন করে জায়গা তো বানাতে পারবে। পারবে, বৈধ সম্পর্কের জেগে তুমি পারবে। শায়নিকে শক্ত করে জড়িয়ে ধরে আফরান বলে, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। মিশিকে বলেছে। কিছু বলো না এখন, জড়িয়ে ধরে থাকো আমার। আফরানের দরজার পাশে এসে মুনিরা বলে, তোমরা কি আছো? শায়নি নিজেকে আফরানের কাছ থেকে সরিয়ে বলে, দাঁড়াও আসছি। শায়নি উঠে আফরান বারান্দা থেকে বের হতেই মুনিরা বলে ওঠে। বাবা ডাকছেন তোমাদের। তারা মুনিরার সাথে আফজল খানের রুমে যায়। তিনি বিছানায় বসেছিলেন। মুনিরাদের দেখে তিনি বলেন, সবাই এসে আমার পাশে বসো। তারা সবাই আফজল খানের পাশে বসতেই তিনি শায়নির উদ্দেশ্যে বলেন, আমি কি খুব খারাপ? খালুর প্রশ্নে চমকে যায় শায়নি। উত্তর দেয়, বটেও না খালু, এসব কেন বলছো? নিশ্চয়ই খারাপ। না হলে তুই যে অনেক আগে থেকেই আফরানকে ভালোবাসিস, আমাকে বলিসনি কেন? এবার বর্ষর একটা ধাক্কা খায় শায়নি আর আফরান। দুজনেই চোখ বড় বড় করে তাকায় আফজল খানের দিকে। তাদের চুপ থাকতে দেখে তিনি শায়নির দিকে তাকিয়ে বলেন, মুনিরা আমাকে সবটা বলেছে। ভুল মানুষ করে, তাই বলে মনে এত বড় পাথর রেখে দিবি তুই?
খালু, তোর কিছু হবে না মা। তুই যে মুনিরাকে মেনে নিয়ে ওর অধিকার থেকে ওকে বঞ্চিত করতে চাসনি, সেটার জোরেই তোর কিছু হবে না। সুস্থ হয়ে যাবি তুই। খালু তুমি আমাকে মেনে নিয়েছো? সেটা আগে বললে মানতাম, কিন্তু মুনিরার সাথে আফরানের বিয়েটা হয়ে যাওয়ার পর আমি অবশ্যই মানতাম না। এখন যেহেতু মুনিরা তোকে মেনে নিয়েছে, তুইও তাকে মেনে নিয়েছিস, আমার কি বলার আছে বল? খালু আমার ভুল হয়ে গিয়েছে। একটা ভুল তুই সংশোধন করেছিস, কিন্তু আরেকটা যে বাকি আছে। কি? আমি তোর আর আফরানের আবার বিয়ে দেব। সবার চোখে তুইও আফরানের বউ হবি। তোকে গোপন বউ হয়ে থাকতে হবে না। আমাদের ধর্মে সামর্থ্য থাকলে 2টা বউ রাখা যায়। খালু, আফজাল সাহেব খেয়াল করেন তার ছেলের চোখে পানি। তিনি তার দিকে তাকিয়ে বলেন, এই যে গাধা, যা হবার হয়েছে, চোখ মুছ দেখি এখন। বাবা, তোমার কিছু হয়ে যাবে বলে আমি বলতে পারিনি এতদিন। ভুল করেছিস, সেই ভুলটা শুধরে দিয়েছে মুনিরা। এখন এসব বাদ। শায়নের চিকিৎসা কোথায় করবি ঠিক করেছিস? সিঙ্গাপুর। ওখানে আমার বন্ধু দুলাল তার বউ নিয়ে থাকে, ওর পাশে উঠবো ভাবছে। ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা হতে হতে এখানেও চিকিৎসা চালিয়ে রাখিস। তোরা ফিরে আসার পরে আমি তোদের আবার বিয়ে দেব। শায়নি আর তোর গোপন বউ থাকবে না। মুনিরার পাশে গিয়ে শায়নি তাকে জড়িয়ে ধরে বলে, এতদিন খালুকে কিছু বলতে পারিনি, আর হয়তো বলতেও পারতাম না। তার স্বীকৃতি ছাড়া মরেও শান্তি পেতাম না। আরেকবার মরার কথা বলে কিন্তু চলে যাব, আমি বলে দিলাম। মুনিরার কথাটি শুনে শায়নি সহ সকলে উচ্চ শব্দেই হেসে দেয়। সিঙ্গাপুর যাওয়ার দিন। আপু সব নিয়েছো? নিয়েছি মুনিরা, সব নিয়েছি। শোনো আপু, একদম ভাববে না চিকিৎসা করতে গিয়েছো। কি ভাবো? হানিমুনে গিয়েছো। মনিরা, আমি মরতে চাই না, তোমাদের সাথে বাকিটা জীবন পার করতে চাই। তাই হবে আপু। তুমি আমার কথায় এই সংসার ছেড়ে যাওনি। আমি তোমাকে কথা দিচ্ছি, আফরানের মনে তোমার জন্য আলাদা একটা জায়গা বানাতে আমি তোমাকে সাহায্য করব। আর যদি আবার কিছু হয়ে যায়? কিছু হবে না তোমার। লাগেজ নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যেতেই শায়নি দেখতে পায় তার ফুপু পাবেল আর মিশকাকে। ফুপুর কাছে গিয়ে সালাম করে শায়নি মাফ চাইতে তিনি বলেন, সুস্থ হয়ে ফিরে আয় মা, মনে কোনো ক্ষোভ নেই তোকে নিয়ে। পাবেলের দিকে এগিয়ে যেতেই পাবেল হেসে বলে, মিশিকার মতো কেউ একজনকে আমার লাইফে এনে দেওয়ার জন্য ধন্যবাদ। শায়নি মৃদু হেসে পাবেল আর মিশকার উদ্দেশ্যে বলে, আমি খুব খুশি হয়েছি তোমাদের জন্য। ভালো থাকো এভাবেই। আফজাল খান এখন অনেকটাই সুস্থ। সোফায় বসে নীরবে চোখের পানি ফেলছেন তিনি। শায়নি তার পাশে বসে বলে, আমি সুস্থ হয়ে ফিরে আসবো বাবা। তিনি শায়নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তাই যেন হয়। আফরান নিজের রুম থেকে এসে বলে, হলো তোমাদের? আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। শায়নি তার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, হয়েছে, চলো। আফরান সবাইকে বিদায় দিয়ে লাগেজ হাতে নিয়ে শানির সাথে পা বাড়ায় দরজার দিকে। হঠাৎ পেছন ফিরে মুনিরার দিকে তাকিয়ে বলে ওঠে, বাবা আর নিজের খেয়াল রেখো। বলছে দুলাল থেকে ফোন দেবো তোমাকে, যখন খুশি তার নাম্বারে ফোন দিও। আফরান তাকে ফোন দিতে বলেছে। এটা কি সেই আফরান যে কিনা তাকে প্রয়োজনীয় ফোন দিতে নিষেধ করেছিল? মুনিরাকে চুপ থাকতে দেখে শায়নি বলে ওঠে, ওই কিছু বলো। মুচকি হেসে মুনিরা বলে, ঠিক আছে। শায়নিকে নিয়ে বের হয়ে যায় আফরান। মনে তার একটাই আশা, তার ভালোবাসা শায়নির যেন কিছু না হয়। শায়নির এখন কোনো চিন্তা নেই, সবই পেয়েছে সে। এখন শুধু সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষা। যদিও সে আফরানের ভাগ কাউকে দিবে কখনোই ভাবেনি, কিন্তু মুনিরাকে দিতে তার কোনো সমস্যা নেই। আর সে জানে আফরানও মুনিরাকে একদিন ভালোবাসতে পারবে। মুনিরার বিশ্বাস শায়নি ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে, কিন্তু সে জানে না সে কখনো আফরানের ভালোবাসা পাবে কিনা। তবে শায়নি বলেছে বৈধ সম্পর্কে জোরে একদিন আফরান তাকেও ভালোবাসবে, আর এই বৈধ সম্পর্কের জোরেই তারা সুখে শান্তিতে সংসার করবে।